প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন পর আমরা নতুন ক্লাস শুরু করব। মাঝখানে ক্লাস টেস্টের রিভিশন ক্লাস চলছিল। ক্লাস টেস্টের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো মনে হচ্ছে অনেক দিন নতুন ক্লাস আমরা করিনি, এরকম মনে হচ্ছে। তো আজকে আমরা নতুন ক্লাস শুরু করব, কারণ যদি এই মাসে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেয়, আমাদের খুব দ্রুত কোর্স কমপ্লিট করতে হতে পারে। সেক্ষেত্রে দেখবেন সিপিসি 1 মাসের জন্য আমি রুটিন সেট করেছি। হয়তোবা সিপিসি তখন 3 সপ্তাহ আমরা কাজে লাগাবো, আর 1 সপ্তাহ আমরা সিআরপিসি তে তখন দিয়ে দেব। ফর্ম ফিল আপের ডেট আসা পর্যন্ত আমরা এইভাবে চলতে থাকবো আশা করি। তো আমি যেটা টার্গেট করছি, সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের দিকে পরীক্ষা যেতে পারে। তার আগে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নাই। কেন সম্ভাবনা নাই? যদি সেপ্টেম্বরের প্রথম দিকে পরীক্ষা নিতে হতো, মানে নেওয়া যদি প্রয়োজন মনে করতো, সেক্ষেত্রে এতদিনে সার্কুলার চলে আসতো। তারপরে হাইকোর্ট পারমিশনের যে রেজাল্ট, সেটাও কিন্তু এখনো আসেনি। অতএব আমরা ধরে নিতে পারি যে অক্টোবরের কাছাকাছি পরীক্ষা চলে যাচ্ছে। অতএব আমাদের খুব আগেও কোর্স কমপ্লিট হবে না, আবার ডিলেও হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স কমপ্লিট করব। এর আগে খুব আগে কোর্স কমপ্লিট করে বারবার রিভিশন করেও খুব একটা লাভ হয়নি। কারণ যখন বারবার রিভিশন করছি, তখন কি কাজ হচ্ছে, হয়তো বা আগেরটাও ঠিকভাবে হয়নি, পরেরটাও ঠিকভাবে হচ্ছে না। অতএব একবারে খুব ভালোভাবে আমরা যদি কোর্সটা কমপ্লিট করি, পরে দ্রুত একটা র্যাপিড রিভিশন দেওয়া যেতে পারে। তো শুরু করি। বিষয় 6, দেওয়ানি কার্যবিধি। যদিও সিলেবাসে এটা বিষয় বিষয় প্রথম, কিন্তু এটা আমি 6 নম্বরে রেখেছি। এর আগে 5 নম্বরে রেখেছিলাম এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমরা জানতে পেরেছি যে সিভিল ন্যাচারের মামলা কেমন হয়, কোনগুলোকে সিভিল ন্যাচারের মামলা বলে, অর্থাৎ সিভিল ক্যাটাগরি মামলা সম্পর্কে একটা স্বচ্ছ আমরা ধারণা পেয়েছি। তারপরে আমরা কিন্তু এই সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908, এইটা আমরা আজকে পড়বো। সেটার সাথে রিলেটেড আছে। এটা প্রথমেই সাবজেক্ট থাকে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার সিলেবাসে। এমসিকিউ পরীক্ষাতেও এটাই প্রথমে থাকে। পার্ট একে আছে উম, প্রাথমিক বিষয়সমূহ। প্রথমে বিগত বছরের এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ করে বুঝে নিই আমরা যে সাজেশনটা আমরা এই এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ থেকে কিন্তু সাজেশন তৈরি করব। এবং এইভাবেই কিন্তু তৈরি করা আছে, অনেকটা অর্গানিক ওয়েতে। আমার মন চাইলো এটা পড়াবো, মন চাইলো এটা পড়াবো না, এরকম কিন্তু না। মন গড়া কোনো সাজেশন তৈরি করিনি আপনাদের জন্য। আমি যে সাজেশন বা পাঠ পরিকল্পনা আপনাদেরকে দিয়েছি, সেটা কিন্তু এখান থেকে যে 2012, 13, 15, 17, 20, 22 এবং 23, এই 6টি বছরের 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি, 6টির পরে এই লাস্ট পরীক্ষা সহ মোট 7টি এমসিকিউ পরীক্ষা হয়েছে বার কাউন্সিলের, কারণ 12 সাল থেকে শুরু। এই 7টি এমসিকিউ প্রশ্নের প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে কোথা থেকে প্রশ্নটা এসেছে, কোন ধারা থেকে এসেছে। তো লাস্ট যে প্রশ্ন, সেখানে দেখলে যে ধারা 2 এর 12 উপধারা থেকে আসছে, ধারা 9, 24, 32, 89 এ খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এখান থেকে প্রশ্ন আসে এবং এখান থেকে রিটেন প্রশ্ন আসারও সম্ভাবনা আছে। ধারা 91, ধারা 115, 115 থেকে 2টা প্রশ্ন আসছে, তার মানে গুরুত্বপূর্ণ সেকশন। তারপরে 151, 152, এগুলো ধারা থেকে প্রশ্ন। তো আমরা ধারা থেকে প্রশ্নগুলো দেখছি। তো এখানে যদি দেখি যে ধারা থেকে প্রশ্ন আসছে টোটাল 10টি, এবং আদেশ থেকে প্রশ্ন আসছে আবার 10টি। আদেশ থেকে আদেশ 1-এর বিধি 8 থেকে আসছে, আদেশ 7-এর বিধি 9 এবং বিধি 11, মানে 2টা বিধি থেকে প্রশ্ন আসছে। আদেশ 9 থেকে বিধি 13A, আবার আদেশ 9 থেকে বিধি 13A, অর্থাৎ একই বিধি থেকে 2টি প্রশ্ন রিপিট হয়েছে একই সালে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিধি। আদেশ 11 থেকে বিধি 1,
আদেশ 12 থেকে বিধি 6, আদেশ 14 থেকে বিধি 1 এবং আদেশ 14 থেকে আবার বিধি 5। তার মানে আদেশ 14 থেকে দুইটি প্রশ্ন এসেছে দুইটা বিধি থেকে। এবং আদেশ 17 বিধি 1, আদেশ 17 বিধি 1, ঠিক একই বিধি থেকে আবার দুইটা প্রশ্ন রিপিট হয়েছে। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে আগের প্রশ্ন যদি দেখি যে ধারা থেকে 10টি, পরিচিতি থেকে একটি এবং আদেশ থেকে 9টি, মোটামুটি ধারা এবং আদেশের মধ্যে একটা ব্যালেন্স আছে। 50-50, 50 সেকশন থেকে আসছে এবং 50 আসছে অর্ডার থেকে। তো এরকমই আমরা দেখছি, আগের গুলো যদি আমরা দেখি এরকমই পাই। তো প্রথমে যে 14 সালের প্রশ্ন, 12 সালের প্রশ্ন, এখানে 24টা প্রশ্ন এসেছিল, 24টা। কিন্তু তারপর থেকে পরের সালে একটি কম, 19টা এসেছিল। আর এখন বলতে গেলে এই লাস্ট তিনটা পরীক্ষা যদি আমরা দেখি, তে মোটামুটি 20টা যে সিলেবাসে আছে 20টা প্রশ্নই সিপিসি থেকে আসে। তাহলে আমরা এই ধারাবাহিকতায়, এই বিশ্লেষণ থেকে একটা জিনিস স্পষ্ট যে নেক্সট যে পরীক্ষাটা হবে সেখানে আশা করি সিপিসি থেকে 20টা যে সিলেবাসে পরীক্ষা প্রশ্ন আছে সেই আশা করি 20টাই আসবে। কম বা বেশি আসার সম্ভাবনা খুবই কম, এক্সেপশন হতেই পারে দু একটা। আর আদেশ এবং বিধি আমাদের সমান গুরুত্ব দিতে হবে ধারার সাথে সাথে। শুধু ধারা পড়বো তাহলে হবে না, আসলে ধারাটা খুব কমই আছে। যেমন সাক্ষ্য আইনে কতগুলো ধারা আছে, 150-র মতো ধারা আছে, তার মধ্যে আমরা 100-র মতো ধারা পড়ছি। আর এখানেও কিন্তু এরকম 150-র মতোই ধারা আছে, তার মধ্যে আমরা 100-রও কম, 90টারও কম ধারা পড়বো। আর কতগুলো আদেশের কতগুলো বিধি পড়বো সেটা একটু পরে পরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি এই চার্ট থেকে, যে রিপিটেশন বা পুনরাবৃত্তি হচ্ছে কোনগুলো থেকে, ধারা 2-এর 2, 2-এর 12, এগুলো থেকে রিপিটেশন হচ্ছে, বারবার রিপিট হচ্ছে ভিন্ন সালের প্রশ্ন। কোনো প্রশ্ন হুবহু রিপিট হচ্ছে, কোনো কোনো প্রশ্ন আবার হুবহু না হয়ে একটু অন্যরকম ভাবে রিপিট হচ্ছে। 9, 10, 11, 15, 24, 38, 48, 58, 89 এ, 91, 96, 107, 114, 115, 151, এই সেকশনগুলো রিপিট হচ্ছে। তার মানে এগুলো আপনাদের পড়া ফরজ, কম্পালসারি পড়তেই হবে এগুলো। তারপরে আদেশের মধ্যে আদেশ 1, 6, 7, 8, 17, 18, 21, 26, 33, 38, 39, 41, 43 এবং 47, এগুলো পড়া আপনাদের জন্য ফরজ বা কম্পালসারি। বলে রাখা ভালো, 23 সালে যে আমার সিপিসি অংশর যে নোট, এখান থেকে 20-এ 20টি প্রশ্নই কমন ছিল। সিপিসি সবাই বলে খুব কঠিন সাবজেক্ট। কঠিন কেন? কারণ এটার উপস্থাপনা হয়তো বা আপনার কাছে কঠিন করে করা হয়েছে। কখন আপনি ইউনিভার্সিটি বা ল কলেজে যখন পড়েছেন, সিপিসিটাকে আপনি নিজে গুরুত্ব দেননি, টিচাররা হয়তো বা দুর্বোধ্যভাবে পড়িয়েছে। আবার শুনে এসেছেন যে সিপিসি কঠিন একটা সাবজেক্ট, দেওয়ানি কার্যবিধি কঠিন একটা সাবজেক্ট, সিভিল মামলা বোঝা দুর্বোধ্য, খুবই কঠিন। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার সিভিলই ভালো লাগছে এখন। নতুন আইনজীবী হিসাবে আমি কয়েক বছরের প্র্যাকটিস থেকে এটা অনুভব করছি, সিভিল প্র্যাকটিস করা একটা সেফ। যেমন আগামীকালকে একটা বড় মামলার আমার জামিন শুনানি আছে মিস কেসে, মনের মধ্যে একটু টেনশন কাজ করছে যে কাল যদি জামিন হয় ভালো, একটা ভালো পেমেন্ট পাওয়া যাবে, এটা একটা যেমন ভালো জিনিস, কিন্তু একটা মানসিক চাপ কাজ করে, কালকে জামিনটা আমাকে পেতেই হবে। আর যারা আসামি পক্ষের লোকজন, তারা বারবার ফোন দিয়ে, স্যার কালকে জামিন হবে তো? জামিন তো আমার হাতে না, জামিন বিচারকের হাতে, তিনি দিবেন কিনা, আমি চেষ্টাটা সর্বোচ্চ করব। এই হচ্ছে বিষয়। তো না না, আবার জামিন না হলে অনেক সমস্যা হয়, মানে অনেকে মামলা নিয়ে চলে যায়, অপমান করে, এরকম হয়। বিশেষ করে নতুন আইনজীবী হিসেবে ক্রিমিনাল প্র্যাকটিস করা টাফ। তবে প্রপারলি প্র্যাকটিস করলে, কিছু ইথিক্স মেনে চললে আপনাকে সম্মান দিবে সবাই। তো আমি যেটা বলছিলাম, সিভিল যদি প্র্যাকটিস করা হয়, আপনাকে এসআর অ্যাক্ট, সিপিসি যদি ভালোভাবে বুঝেন, তাহলে খুব সেফ জোন। কারণ এখানে জামিনের কোনো ঝামেলা নাই। মামলা করলেন, দীর্ঘদিন পরে কি হবে, একটা ডিক্রি হবে, হবে কি হবে না সেটা পরের বিষয়। কিন্তু আপনি যদি বাদীপক্ষে মামলা নেন, মামলা ফাইলিং এর সময় গুরুত্বের সাথে করেন, ডেফিনেটলি আপনি মামলার মেরিট থাকলে জিতবেন। কারণ ডকুমেন্ট কথা বলবে, আইনজীবীর খুব একটা এখানে কিছু করার থাকে না। যেগুলো জটিল মামলা সেগুলো করার থাকে, ছোট ছোট মামলা আমার পুরো প্রবলেম হচ্ছে না, জটিল মামলায় কিছু সিনিয়রদের পরামর্শ নিচ্ছে, হয়ে যাচ্ছে। এই কথাটা আপনাদের কেন বলছি, একটু অভয় দেওয়ার চেষ্টা করছে, সিপিসি কিছুই না, সহজই একটা জিনিস, অন্য আইনের মতন।
আমার নোট থেকে যদি 20-এ 20টা কমন থাকে তাহলে আমি অন্তত সিপিসি কে বুঝেছি। সত্যি কথা বলতে কি, আমি যখন বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, শিক্ষানবিশ আইনজীবী, ওই সময় সিপিসিটা আমি বলতে গেলে লাস্টে 1 সপ্তাহ মাত্র পড়েছি। তার আগে আমি টার্গেটে ছিল আমি 80 নম্বরের প্রস্তুতি নিব, সিপিসি আমি পড়বই না, এরকম একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিচ্ছিলাম। পরে যখন সিপিসিটাকে ধরলাম শেষের 1 সপ্তাহ, তখন দেখলাম না, সিপিসি আমার আগে ধরা উচিত ছিল। যতটা কঠিন মানুষ বলে ততটা কঠিন তো না, ওই ওই রকম যে চিলে কান নিয়ে চলে গেছে, তো চিলের পিছনে ছুটে যাচ্ছে, আমার কান আছে কিনা সেটা চেক করছে না। তো একটু আমার নোটটা যেভাবে উপস্থাপন করেছি আপনারা বোঝার চেষ্টা করবেন, আজকের ক্লাসটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখবেন আজকের ক্লাসেই সিপিসির আপনার 50% ভয় দূর করে দেবো আশা করি। তাহলে এই সেকশনগুলো রিপিট হচ্ছে, এবং আরো যে সেকশনগুলো আছে বাস্তব প্রয়োগ, এই সেকশনগুলো আমি আর পড়ে দিলাম না, দেখে নেবেন। এই সেকশনগুলো কি হচ্ছে, বাস্তবে প্রয়োগ হচ্ছে, মানে এগুলোর বাস্তবে প্রয়োগ আছে, এবং কিছু সেকশন বাস্তবে খুব একটা লাগে না। পেপার টাইগার, পেপার টাইগার কি, যে আইন কাগজে আছে বাস্তবে প্রয়োগ নেই, সেই আইনকে পেপার টাইগার বলা হয়, কাগজের বাঘ। আর আদেশ, এগুলো বাস্তবে প্রয়োগ হচ্ছে, আমি সেটা লক্ষ্য করেছি। আমার বাস্তব জ্ঞান থেকে, প্র্যাকটিসের নলেজ থেকে আমি আপনাদেরকে এগুলো দিয়েছি। এখানে আমি একটা মন্তব্য করেছি যে পরিচিতি অংশ থেকে প্রশ্ন কম হয়, একটা হচ্ছে কি হচ্ছে না, গুরুত্বপূর্ণ ধারা ও আদর্শসমূহ হতে বারবার প্রশ্ন পুনরাবৃত্তি ঘটছে, যেটা আমি আগে পুনরাবৃত্তির সেকশন গুলো বলছি, এগুলো থেকে বারবার কিন্তু রিপিট হচ্ছে। তবে নতুন ধারা ও আদেশ হতেও প্রশ্ন চলে আসতে পারে, কেন? কারণ এখন আর প্রশ্ন বার কাউন্সিল করে না, এখন প্রশ্ন করে জুডিশিয়ারি। সুতরাং নতুন ধারা ও আদেশ থেকেও গুরুত্বপূর্ণ বিধিসমূহ বুঝে বুঝে পড়তে হবে। এই হচ্ছে আপনাদের প্রতি নির্দেশনা। এরপর আপনাদের কষ্টকে সহজ করে দেওয়ার জন্যে আমি সিপিসির একটা সাজেশন দিয়েছি। অনেকে সাজেশন চায়, অনেকেই আমার নোট নেওয়ার জন্য ফোন দেয়। আজকেও ফোন দিল, আজকে অর্ডার হলো নোটের, প্রতিদিন কিছু নোটের অর্ডার হয় আমার। তো অনেকে বলে যে স্যার সাজেশন দিবেন না। তো আমি বলি যে নোটের মধ্যে সাজেশন আছে, তো লং সাজেশন, সেটা সম্পূর্ণভাবে ঠিক মানে পড়ে শেষ করেন ভালোভাবে। এই সাজেশনটা যদি শেষ করেন, তারপরে আমার যারা স্টুডেন্ট তারা তো একটা শর্ট সাজেশন পাবেই, এবং আমার যারা নোট নেই তাদেরকেও আমি একটা শর্ট সাজেশনের পিডিএফ দিয়ে দিই। কখন? পরীক্ষার 1 মাস আগে। তার আগে সাজেশন দেওয়া মানে আপনার বিপদ ডেকে নিয়ে আসা, আপনাকে শর্টকাট পদ্ধতিতে যে আপনাকে আরাম করে দেওয়া পড়াশোনাটা, তো আরামে পড়াশোনা করলে কিন্তু আপনার লাইসেন্স পাওয়াটা হারাম হয়ে যাবে। কারণ পরিশ্রম করতে হবে, তাছাড়া এখন পাওয়াটা আসলেই সম্ভব না। তাহলে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ পূর্বক নিম্নরূপ পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হলো। পাঠ পরিকল্পনা বলতে সাজেশনের কথাই বলছি। তো পরিচিতি অংশ থেকে ইতিহাস, উদ্দেশ্য, পরিধি, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, প্রয়োগ ক্ষেত্র, সর্বশেষ সংশোধনী প্রভৃতি জানতে হবে। এগুলোর জন্য আপনাকে খুঁজতে হবে না, অলরেডি আমার পরিচিতি অংশে আমি দিয়েই রেখেছি। আপনাকে 5-7টা গাইডও কিনতে হবে না, 5-7টা জায়গা থেকে খুঁজতেও হবে না। আমি আপনাদেরকে রিসার্চ করে, আমার একাধিক গাইডের কালেকশন আছে, আমি করেই দিয়েছি। আপনার অন্তত 1 সপ্তাহের কাজ আমি কমিয়ে দিয়েছি এই পরিচিতি অংশের রিসার্চটা আমি নিজে করে। এখানে ধারা আমি কিছু রিকমেন্ড করেছি। মোট সিপিসি থেকে 68টা ধারা, এবং দেওয়ানি আদালত আইন 2021 সালে 3টা সেকশন সংশোধন করা হয়, 18, 19, 21, এই 3টা সেকশন সহ মোট 71টি সেকশন পড়তে হবে। তাহলে আমরা সিপিসির মধ্যে আরো একটা আইন পড়বো, সেটা কি, দেওয়ানি আদালত আইন, দ্য সিভিল কোর্টস অ্যাক্ট। এটা আমাদেরকে পড়তে হবে, কারণ 2021 সালে এসে বেশ কিছু পরিবর্তন হয়েছে এই 3টা সেকশনের মধ্যে। এই 3টা সেকশন না পড়লেই নয়, এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসবে, আবার রিটেনেও আসবে। আবার রিটেনে আসার সম্ভাবনা কম এখান থেকে, ভাইভাতে আসার সম্ভাবনা আছে, এবং বাস্তবে তো আপনার লাগবেই, প্রতিনিয়তই লাগবে সিভিল প্র্যাকটিস করলে এই 3টা সেকশন। তো এবার এটাগুলো ধারা সংক্রান্ত 71টি ধারাকে আমি রিকমেন্ড করছি। আমি আপনাকে উপরের দিকে বলছিলাম যে 100টিরও কম, 90টির মতো পড়বো, তো এখানে 71টি মাত্র, যেখানে টোটাল 151টি সেকশন আছে সিপিসিতেই। আর এই আইনে তো আরো অনেক সেকশন আছে। টোটাল 71টি সেকশন আমি দিয়েছি, এর মধ্যে আবার 3 স্টার, 2 স্টার, 1 স্টার, এইভাবে আবার ভ্যারিয়েন্ট করে দিয়েছি, যেন যারা এখান থেকে যেগুলো 3 স্টার সেগুলোই তো আমি যখন শর্ট সাজেশন তৈরি করব, 3 স্টার গুলোই তো শর্ট সাজেশনে দিয়ে দেবো, 3 স্টার, 2 স্টার, তাহলে শর্ট সাজেশন হয়ে গেল।
মানে আমি গোপন কিছু রাখছি না, কোনো জাদু নেই, কোনো দৈব শক্তি নেই। এখানে লজিক্যালি চিন্তা করতে হবে যে কোনগুলো বাস্তবে আসে, কোনগুলো থেকে বিগত সালে প্রশ্ন আসছে, রিপিট হচ্ছে। কেউ যদি মনে করেন যে গায়েবী বা জাদুর মাধ্যমে সাজেশন তৈরি করে দেয় এখান থেকে কমন আসবে, তাহলে তিনি মিথ্যা কথা বলছেন, কারণ জাদু বা গায়েবী বলে কিছু নাই। আপনাকে বাস্তবসম্মত চিন্তা করেই কোনো কিছু রেডি করতে হবে, শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, লজিক্যালি চিন্তা করতে হবে। আদেশ ও বিধি, তো এখানে আদেশ নাম্বার গুলো দেওয়া আছে এই কলামে, আর এখানেও আদেশ নাম্বার গুলো দেওয়া আছে, অর্থাৎ দুই কলামে করা হয়েছে। আদেশ এক থেকে বিধি পড়তে হবে 1, 3, 8, 2 থেকে শুধু 3 একটা মাত্র বিধি। দেখেন এইভাবে, এই আদেশ থেকে এই বিধিগুলো এবং এই আদেশ থেকে এই বিধিগুলো পড়তে হবে। 3 স্টার গুলো অ্যাটলিস্ট পড়তেই হবে, 2 স্টার গুলো পড়তে হবে। 1 স্টার যদি বাদ দিতে চান তো দেন, তবে অ্যাটলিস্ট একবার অন্তত রিডিং পড়েন। তাহলে 1 স্টার একবার পড়বেন, 2 স্টার গুলো 2বার ভালো করে পড়বেন, 3 স্টার গুলো 3বার ভালো করে পড়বেন। আমি আবারও বলছি, 1 স্টার দেওয়া ধারা এবং বিধিগুলো একবার পড়বেন অন্তত, 2 স্টার গুলো 2বার পড়বেন, 3 স্টার গুলো অন্তত 3বার পড়বেন। তাহলে পড়াটা কমপ্লিট হবে। 1 স্টার 2 স্টার 3 দেওয়ার কারণ এটাই, গুরুত্বটা কম বেশি করা হয়েছে। তাহলে আমরা জানি 50টার মতন কি আছে, আদেশ আছে। সেখান থেকে 36টা আদেশ আমি সিলেক্ট করেছি। এই 36টার মধ্যে থেকে 157টি বিধি বুঝে বুঝে পড়তে হবে। কতটি বিধি আছে আমার নিজেরও জানা নেই, কারণ এই ধরনের যে কিছু কিছু আদেশ আছে, একটা আদেশের মধ্যে 100-র বেশি বিধি আছে, এরকমও কিন্তু আদেশ আছে, বড় বড় আদেশ। তো আমি সব মিলে 157টি বিধির এখানে নিয়ে আসছি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে যে এর আগের আইনগুলোতে শুধু ধারা দিতাম, এখানে ধারাও আছে আবার আদেশ ও বিধিও আছে। তার মানে আমরা বুঝতে পারছি এই আইনটা আসলে দুই ভাগে বিভক্ত, প্রধান দুইটা ভাগ আছে এই আইনের। প্রথম ভাগ হচ্ছে কবিতার মতন সংক্ষেপে লেখা আছে, আর দ্বিতীয় ভাগ, প্রথম ভাগে ধারা আছে, ধারাতে মূল জিনিসগুলো বলা আছে। যেমন মনে করেন যে খিচুড়ি রান্না করতে কি কি লাগে, যদি এই কথা বলা হয় যে উপকরণ কি কি লাগে, চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, অন্যান্য মশলা লাগবে, এটসেট্রা। তো এই 5-7টা আইটেম আপনাকে লিস্ট করতে হবে যে এগুলো খিচুড়ি তৈরি করতে লাগে। তাহলে জাস্ট এই তথ্যটাই তো যথেষ্ট নয় খিচুড়ি রান্না করার জন্য। কিভাবে তৈরি করতে হবে এটা একটা বড় প্রশ্ন, অর্থাৎ রন্ধন প্রণালী বা রেসিপি, কিভাবে এটা তৈরি হবে, প্রণালীটা কি, হাউ, ম্যানারটা কি, প্রসিডিউরটা কি। তো প্রসিডিউর বা প্রণালী বা কিভাবে তৈরি করব খিচুড়িটা, তো সেইটা যেমন আহ, অনেক সময় আমরা এখন অনেক ভিডিও, রান্নার ভিডিও দেখি, বলে দেয় এইভাবে প্রথমে এটা করতে হবে, এটা করতে হবে। এই যে প্রসিডিউর, এই আইনটার নামও কিন্তু দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, মানে পদ্ধতি বলে দেওয়া আছে। ধারার মধ্যে অ্যাকচুয়ালি পদ্ধতি নাই, ধারার মধ্যে পদ্ধতিকে বোঝার জন্য প্রথমে কিছু এলিমেন্টারি বিষয় দিয়ে দেওয়া আছে এবং মূল বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করা আছে। আসলে এই আইনের মধ্যে আছে কি, ধারার মধ্যে সেই আইনটা বলে দেওয়া আছে, অর্থাৎ কি কি আছে, খিচুড়ি তৈরি করতে যা যা লাগে এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলো ধারার মধ্যে আমরা পেয়ে যাব এই আইনের, মানে বেসিক জিনিসগুলো পেয়ে যাব। এখন খিচুড়িটা রান্না করব কি করে, চালটা ধুতে হবে, তারপরে কি কি করব, এই জিনিসগুলো পদ্ধতিগুলো বলা আছে কিন্তু আদেশ ও বিধির মধ্যে। তো এখানে খিচুড়ি দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে উপাদানের যে লিস্ট বা তালিকা, এইটা হচ্ছে ধারার ম্যাটার্স। ধারায় বলে দিবে যে এই আছে এই আইনের মধ্যে, এগুলো এই আইনের উপাদান। আর আদেশ ও বিধির মধ্যে বলে দেওয়া আছে উপরে যে ধারাতে যে জিনিসগুলো আপনি জানলেন, সেইটা আপনার আদেশ ও বিধিতে কিভাবে এটা কাজে লাগাবেন। একটা মামলা কিভাবে হবে, কোথায় করতে হবে, মামলার মধ্যে কি কি থাকবে, মামলা করার পরে তারপর কি হবে, সমন দিতে হবে, সমনের পর বিবাদী আসবে কি আসবে না, আসলে কি হবে, না আসলে কি হবে, বা আসার পরে যদি আপোষ হয়ে যায় তাহলে কি হবে। এই ডিটেল জিনিসগুলো কোথায় পাবো আমরা, আদেশ ও বিধির মধ্যে পাবো। এটা ধারার মধ্যে বলা নাই, কারণ ধারাতে আছে সংক্ষিপ্ত ভাবে, আর আদেশ ও বিধিতে ডিটেইলে দেওয়া আছে কি করতে হবে, রেসিপিটা দেওয়া আছে, প্রণালীটা দেওয়া আছে, প্রসিডিউরটা দেওয়া আছে। তাহলে মূল প্রসিডিউরটাই কিন্তু আদেশ ও বিধিতে আছে। এই এই বক্তব্য, এই যে খিচুড়ি দিয়ে যে উদাহরণটা দিলাম আমি, এই বক্তব্যটাকে কে বুঝতে পারেননি এখনই প্রশ্ন করেন। কারণ এই বক্তব্য যিনি বুঝতে পারেননি যে আমি খিচুড়ি রান্না করতে কি কি লাগবে সেটা ধারায় বলা আছে, এবং মানে উপাদান কি কি আছে সেটা,
আর কিভাবে রান্না করতে হবে রেসিপিটা বা প্রণালীটা বলা আছে আদেশ ও বিধিতে। এই যে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এইটা যার মাথায় ঢোকেননি সে এখনো সিপিসি বুঝার জন্য বা সিপিসির পরবর্তী ধারাগুলো বা আদেশ বিধি পড়ার জন্য কিন্তু ব্রেন রেডি না। তো কেউ যদি প্রশ্ন করতে চান এইটা বোঝার জন্য যে আসলে এই আইনটাকে কেন দুই পার্টে ভাগ করা হলো, আদেশ বিধি পরের দিকে রাখলো এবং ধারা প্রথম দিকে রাখলো কেন, এটার উত্তর যদি এখনো বুঝতে না পারেন প্রশ্ন করেন। কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার পরেই আমি প্রসিড করব বা অগ্রসর হব। এটা না বোঝা পর্যন্ত অগ্রসর হলে আপনারা বুঝতে পারবেন না আইনটাকে। আমি লাইনে আসার জন্য অনুরোধ করব মোহাম্মদ আলী, ইউএসএ থেকে ক্লাস করছেন। মোহাম্মদ আলী, সম্ভব হলে আপনি একটু লাইনে আসবেন দয়া করে। মোহাম্মদ আলী, আপনাকে লাইনে আসার সুযোগ দিয়েছি, আপনি লাইনে আসবেন যদি আপনি শুনতে পেয়ে থাকেন। আশা করি শুনছেন। যদি ফোনের কাছে থাকেন সম্ভব হলে লাইনে আসবেন। আপনার মাইক্রোফোনও অ্যাটাচ করা আছে আমি বুঝতে পারছি। আপনাকে আসার সুযোগ দিচ্ছি। আচ্ছা। আর রোজা, রোজাকে আমি লাইনে আসার জন্য অনুরোধ করছি। আপনাকে মাইক অন করার সুযোগ দিয়েছি। Bueno, soy calafila y de gorbe con de la idea de হ্যাঁ। Ari gola মোহাম্মদ আলী সাহেব, de আপনাকে van. আমি শুনতে পাচ্ছি। আসসালামু alaykum। Y gotas que me halke to ya tan halke speta me de van ma. মোহাম্মদ আলী সাহেব, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। উনি হয়তো অন্য কাজে ব্যস্ত, লাইনে আসতে চাচ্ছেন না। আচ্ছা, দিলরুবা আপু লাইনে আসবেন। আমি একজনের অন্তত ফিডব্যাক নিতে চাচ্ছি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা মুসলমান হিসাবে আমাদের পবিত্র গ্রন্থ আছে কোরআন শরীফ, হ্যাঁ। এবং জি স্যার। কোরআন শরীফে কি বলা আছে, এই করতে হবে এই করতে হবে না, এই মানে আদেশ নিষেধ এগুলো আছে। আর অনেক সময় জি কোরআন স্যার। শরীফের ভাষা দুর্বোধ্য বলা আছে। তো আমরা জি সেটার জন্য কোথায় চলে যাই, হাদিসে চলে যাই, তাই না? কারণ হাদিসে জি বলা স্যার। আছে এইভাবে এভাবে কাজ করতে হবে। হাদিসটা কি? হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলাফেরা করেছেন এবং যা যা করতে বলেছেন সেটাই, তার জীবনীটাই হচ্ছে হাদিস। জি তিনি স্যার। যেভাবে চলেছেন তার কর্মই হচ্ছে হাদিস। তার মানে এখানে যদি আমরা কোরআন এবং হাদিসের সাথে তুলনা করি তাহলে কোরআনটা হচ্ছে ধারার মতন, আর আদেশ ও বিধি হচ্ছে হাদিসের মতন। বুঝতে পারছেন এই বিষয়টা? এর আগে খিচুড়ি রেসিপি দিলাম, এবার আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আমরা জি ধারাতে স্যার। মূল জিনিসগুলো জাস্ট জানবো, কি আছে আইনের মধ্যে এটা জানবো, এবং কিছু বেসিক জিনিস জানবো। আর আদেশ এবং বিধিতে কিন্তু মূল আইনের প্রাণটা লুকিয়ে আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি কেউ যেহেতু লাইনে আসছেন না, ধরে নিতে পারি যে আপনারা বুঝতে পেরেছেন। আপুর যদি নয়েজ না হয় বা কথা বলার প্রয়োজন না হয় অন্য কারোর সাথে লাইনে থাকতে পারেন। এরপরে আমরা জি স্যার। বিন্যাসটা দেখে নেব। এরপরে আমরা বিন্যাসটা দেখে নেব। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর বিন্যাস, অর্থাৎ এই আইনে আসলে কি আছে, অন্যভাবে বলতে গেলে সূচিপত্রটা দেখে নেব। তো এখানে দেখেন খণ্ড বা অধ্যায়। তো খণ্ড অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায় বা খণ্ড, প্রথমেই আমরা দেখতে পাই হচ্ছে 9 থেকে 35 ক। প্রথমে দেখতে পাই আমরা 9 থেকে 35 ক, এটা প্রথম অধ্যায়ের বিষয়। আর 1 থেকে 8 এটা প্রথম খণ্ডের মধ্যে রাখা হয়নি, এটা মানে প্রথম খণ্ডের বাইরে। দেখেন ছকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে তাহলে 1 থেকে 8 এখানে আছে প্রাথমিক বিষয়, আইনের শিরোনাম, ব্যাখ্যা, সংরক্ষণ ও অন্যান্য বিষয়গুলো এই 1 থেকে 8 ধারার মধ্যে দেওয়া আছে। তার উপরে যদি আমরা যাই তাহলে এখানে কোনো ধারার বরাদ্দ নেই, প্রস্তাবনা আছে। আইনের প্রথমে একটা কি আছে, প্রস্তাবনা আছে। প্রস্তাবনার পরে প্রাথমিক বিষয় 1 থেকে 8। এরপরে প্রথম অধ্যায় বা প্রথম খণ্ডতে এসে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 35 ক ধারা পর্যন্ত। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোকদ্দমা সম্পর্কিত সাধারণ বিধানাবলী। তাহলে 35 এ
সম্ভবত এর সাথে বিও আছে, 35 বিও আছে। আমরা দেখব যখন সেকশন পড়তে যাব, আজকে দেখব সেটা। এটা হচ্ছে তাহলে প্রথম অধ্যায়ের 9 থেকে 35 যে সেকশন, তার মধ্যে মোকদ্দমা সম্পর্কিত সাধারণ বিধানাবলী আছে। তার মানে সিভিল নেচারের যে সিভিল যে কোড, দেওয়ানি আদালত, দেওয়ানি আদালতে কি হয়, দেওয়ানি আদালত কি, দেওয়ানি আদালতে কি হয়, বা কোথায় মামলা করতে হবে, তারপরে মামলা করার পর কি কি হবে, কি বিষয়গুলো আসবে ধীরে ধীরে, এগুলো বলা আছে। যেমন খিচুড়িতে চাল আছে, ডাল আছে, এইভাবে এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো, চাল ডালের বিষয়গুলো এখানে দেওয়া আছে, কিন্তু কিভাবে রান্না করতে হবে এটা কিন্তু এখানে বলা নাই, জাস্ট দিয়ে রাখছে। এক লাইনেই আমি কোন কোন সেকশন আছে, যেমন 9 নম্বর সেকশন, এক লাইনেই আমি শেষ করে দিয়েছি। মানে একটাই জাস্ট সেন্টেন্স, একটা লাইনে শেষ, সংক্ষিপ্ত ভাবে আছে। আমার নোটে আরো সংক্ষিপ্ত করে দিয়েছি আমি, যেন দ্রুত আপনারা পড়াটা শেষ করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 11তে আদালতের এখতিয়ার। এখতিয়ার শব্দের ইংরেজি শব্দ হচ্ছে জুরিসডিকশন বা পাওয়ার। আদালতের এখতিয়ার বলতে, যেহেতু সিভিল কোর্ট পড়ছি আমরা, সেহেতু নিশ্চয়ই দেওয়ানি আদালতের ক্ষমতা বা এখতিয়ার বা জুরিসডিকশন সম্পর্কে বলা হবে। ও পূর্ব বিচার সিদ্ধান্ত, পূর্ব বিচার সিদ্ধান্ত বলতে একটা মামলা বিষয়ে এর আগে একটা সিদ্ধান্ত হয়েছে, এখন বলা হচ্ছে সেই মামলা বিষয়ে আবার কি করা যাবে না, মামলা করা যাবে না, সেটাকে বলা হয় দোবারা দোষ, অর্থাৎ রেস জুডিকাটা। তাহলে 9 থেকে 11-র মধ্যে আমরা রেস জুডিকাটা দেখতে পাবো এবং আরো বিষয়গুলো দেখতে পাবো। একই বিষয়ে দুইটা মামলা হয়ে গেলে কি সিদ্ধান্ত হতে পারে, কি কি সিদ্ধান্ত হতে পারে, সেগুলো আমরা 9 থেকে 11-র মধ্যে পাবো। 12 থেকে 14-তে কি পাবো, 12, 13, 14 জারিকারকের মোকদ্দমা, অর্থাৎ অন্তর্নিহিত রেস জুডিকাটা সম্পর্কে আমরা জানতে পারবো। 15 থেকে 25 এর মধ্যে আমরা মোকদ্দমার স্থান, অর্থাৎ প্লেস অফ শুট, সিভিল মামলাকে শুট বলা হয়। প্লেস অফ শুট, কোথায় মামলাটা করতে হবে, যেখানে জমি আছে সেখানে করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আরো কিছু বিষয় আছে আমরা এর মধ্যে পাবো। 26 ধারাতে এসে মোকদ্দমা দায়ের, আমরা যেটাকে খুব প্রচলিত ভাষায় কি বলি, ফাইলিং। আজকে ফাইলিং করতে হবে একটা মামলা। আগামীকালকে আমার একটা মামলা ফাইলিং করার দরকার ছিল, কিন্তু মেবি আমি রেডি করতে পারবো না, সেটা বৃহস্পতিবারে ফাইলিং করব। তো ফাইলিং বলতে কি, একটা মামলার সূচনা হবে যেদিন, মামলার জন্ম হবে যেদিন ফাইলিং করা হয়, সেদিন একটা মামলার জন্ম হয়। ফাইলিং ইংরেজি শব্দ, আপনারা এই পাশে ইংরেজিটা লিখে নেন নোটে। ফাইলিং, FILING, ফাইলিং। তো ফাইলিং এর বাংলা আবার আছে রুজুকরণ, রুজু। দায়ের এখানে দেওয়াই আছে, আরো একটা আছে দাখিল। তাহলে মোকদ্দমা দায়ের, মোকদ্দমা রুজু, মোকদ্দমা দাখিল, মোকদ্দমা ফাইলিং, একই কথা। নানান শব্দ দিয়ে প্রশ্ন আসতে পারে, শব্দগুলো জেনে রাখা ভালো। বাস্তবে কোর্টে গেলে সিনিয়র যখন বলবে মোকদ্দমাটা রুজু করে আসো, রুজুকে যিনি যদি না বোঝেন, তাহলে সিনিয়রের কিন্তু বকা খেতে হবে। অতএব শব্দগুলো আমি শিখিয়ে দিচ্ছি, এইভাবে আমাকে কেউ শেখায়নি, আমি শিখিয়ে দিই। 27 থেকে 32-এর মধ্যে আছে সমন ও আবিষ্কার। সমনটা কি, সমন বলতে নোটিশ। যেমন কিছুদিন আগে আপনাদেরকে একটা নোটিশ দিয়েছিলাম, 15 দিন আগ থেকে রুটিনের মধ্যে লিখে দিয়েছিলাম 11 তারিখের মধ্যে আপনারা নিজ নিজ বকেয়া পরিশোধ করবেন। প্রায় 95% পরিশোধ করেছেন। বকেয়া যে সবার ছিল তা না, 10-15 জনের ছিল, তার মধ্যে প্রায় পরিশোধ করে দিয়েছেন, দুই একজন অনুরোধ করেছেন কিছুদিন পরে দিবেন। তো মানুষের সমস্যা হতেই পারে। তো আমি একজনেরও অ্যাডমিশন এখনো ক্যান্সেল করিনি, হয়তোবা নেক্সট নোটিশ দিয়ে কেউ যদি আবার বকেয়া রাখে, তখন হয়তোবা তার প্রতি একটু অন্যরকম আচরণ করতে হতে পারে, সেটা পরে দেখা যাবে। তো এই যে সমন মানে নোটিশ, নোটিশেরই এই কোর্টের যে ভাষা সেটাকে বলে সামন, SUMMON, সামন। আমার সেকশনের মধ্যে পাবো, ইংলিশটাও পাবো। তো সমন বলতে নোটিশ। নোটিশ কেন দেওয়া হবে, বাদী তো মামলা করবে, তো বিবাদী কি করে জানবে, এই নোটিশ দেওয়া হবে যে আপনি তো বাদীর সাথে এই ধরনের অন্যায় করেছেন, এই কাজগুলো করে ঠিক করেননি, তাই বাদী আপনার নামে মামলা করেছে। এবার আসেন, আপনি যদি সঠিক থাকেন আদালতে এসে সেটার জবাব দেন। সমন পাঠানোর উদ্দেশ্য বিবাদীকে জানানো এবং জবাব জবাব দেওয়ার জন্য আহ্বান করা, এটা হচ্ছে সমনের উদ্দেশ্য। আর আবিষ্কার বলতে উভয় পক্ষে কি কি আছে সেগুলো খুঁজে বের করা, বাদী কি বলছে বিবাদী কি বলছে সেটা হচ্ছে ফাইন্ড আউট করা, সেটা হচ্ছে আবিষ্কার। এটা কোর্ট আবিষ্কার করে থাকে।
33, রায় ও ডিক্রি। এখানে রায় ও ডিক্রি কি, কিভাবে হয়, এগুলো বলা আছে। মানে কিভাবে হয় এটা তো আদেশে বলা থাকবে, আর এখানে রায় ও ডিক্রি সম্পর্কে বেসিক কিছু ধারণা দিয়েছে 33-এ। 34 হচ্ছে সুদ। কেউ ডিক্রি পেলো বা কোনো খরচা পেলো, পাওয়ার পরে সেই টাকাটা দীর্ঘদিন দিচ্ছে না, তাহলে এই টাকাটা যদি ব্যাংকে রাখতো, একটা তো ব্যাংকিং ইন্টারেস্ট পাওয়া যেত। আপনি একটা মামলায় 5 লক্ষ টাকা ডিক্রি পেয়েছেন, এই টাকাটা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়, তাহলে তো আপনি উপকৃত হবেন। সেটা যদি ব্যাংকে রাখেন, তো 2 বছরে অন্তত এখান থেকে একটা আপনার অ্যামাউন্ট ইন্টারেস্ট বা সুদ পাবেন। আইনে ধর্মতে সুদকে হারাম করা হয়েছে, কিন্তু আইনে সুদকে এখানে হারাম হালালের কোনো বিষয় না। এটা একটা বিজনেস প্রসিডিউর। আপনার টাকা আছে, ব্যাংকে রাখলে সেটা বাড়বে। অতএব আপনি যদি সময় মতো টাকা না পান, তাহলে কোর্টে পড়ে আছে টাকা, অথবা এই যে বিবাদী দিচ্ছে না টাকা, এক্ষেত্রে আপনার জন্য একটা সুদের ব্যবস্থা করে দিবে, বিবাদী সেই সুদটা দিতে বাধ্য। সেটা কত, সেটা দেখা যাবে। 35 থেকে 35 এর মধ্যে খরচা দিয়ে, মানে কস্ট। এখানে আপনারা লিখে রাখতে পারেন COST, কস্ট। কস্ট বলতে এই মামলা চালাতে ইওর অনার আমার এত টাকা খরচ হয়ে গেছে, এটা যেন বিবাদী আমাকে তুলে দেয়। দেখবেন আমরা ড্রাফটিং পড়েছি, ড্রাফটিং এর প্রার্থনা অংশে আমরা বলছি যে যদি কোনো যাবতীয় খরচা বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে দিতে অর্জি হয়, এরকম আমরা ভাষা লিখছি। তার মানে মামলা করতে আমার 20,000 খরচ হয়েছে, সেটাও যেন ডিক্রির সাথে অ্যাড করা হয়, এটা আহ্বান করি। যেমন কিছুদিন আগে একটা মামলায় আমি মামলা করেছি, দলিল সংশোধন, দলিল বাতিলের মামলা। অপরপক্ষ পরপর 2 ডেটে উপস্থিত হয়নি সমন পাওয়ার পরেও, এবং তৃতীয় ডেটে উপস্থিত হয়ে টাইম পিটিশন দিয়েছে, মঞ্জুর হয়েছে, কিছু বললাম না। পরের ডেটেও আবার টাইম পিটিশন, আমি বাধা দিলাম। বাধা দেওয়ার পরে আমি বললাম স্যারে এই বিষয়, পরপর উনি 2 ডেট আসলেন, টাইম মানে উনি উপস্থিত হলেন না, তারপরে উপস্থিত হয়ে টাইম পিটিশন দিলেন, তারপরে আজকে আবার টাইম পিটিশন। স্যার এই মামলাটা শুধু ডিলে করার জন্য উনি এরকম করছেন। ওনার কোনো ডকুমেন্ট তোলার বিষয় আছে বলে মনে হয় না। ওনার কি ডকুমেন্ট দরকার বল, আমার থেকে নিতে বলেন, কারণ বিবাদী পক্ষের যে ডকুমেন্ট সেগুলো আমার কাছে আছে। এভাবে আমি যখন কোর্টকে অ্যাপ্রোচ করলাম, কোর্ট 500 টাকা ওনাদেরকে কি করলেন, কস্ট করলেন। পরের ডেটে বলা হলো যে ওনার আদেশ দিয়েছে, তো এই আদেশে গ্রহণ হবে বলছে। সরি, অপরপক্ষ বিবাদী পক্ষ জবাব দিয়েছেন, তো জবাবের লিখে দিয়েছে কোর্ট যে 500 টাকা খরচা বাদী পক্ষকে দিলে এটা গ্রহণ করা হবে। তো ওনারা খরচা দিয়ে দিলেন, আমার যিনি বাদী তাকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে খরচা, মানে অহেতুক ডিলে করলে এটাকে কস্ট বলে, খরচা বলে, এটা দিবে। এটা কি শুধুমাত্র বাদী পক্ষ পায়, বিবাদী পক্ষ দেয় না? উভয় পক্ষই। অনেক সময় বাদী পক্ষ একটা মামলা ডিলে করছে, কারণ বিবাদী পক্ষ যদি আপত্তি তোলে, বিবাদী পক্ষ আবার বাদী পক্ষটাকে টাকা পেতে পারে। তাহলে কস্ট হচ্ছে মামলা ডিলে করলে বা অহেতুক যদি কোনো কি চাওয়া হয়, অ্যাডজর্নমেন্ট বা মুলতবি চাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ওই পক্ষকে কস্ট করবে এবং টাকাটা অপর পক্ষকে দেওয়া হবে। এখন যদি কোনো সময় দুই পক্ষই যদি টাইম পিটিশন দেয়, মুলতবি চায়, তখন দুই পক্ষকে যদি কস্ট করা হয়, টাকাটা কোথায় যাবে? টাকাটা তখন সরকারি কোষাগারে যাবে, কোর্ট, কোর্টে জমা থাকবে, কোর্ট থেকে কর্মচারী গিয়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে দিয়ে দিবে। এই হলো কস্ট বিষয়ে গল্প। প্রথম অধ্যায়ে আমরা এটা দেখব। আজকে আমরা যেহেতু প্রথম অধ্যায় পড়ব, আমরা দ্বিতীয় অধ্যায় বিষয়ে নেক্সট ক্লাসে আবার বিন্যাসটা পড়ব। আর আপনারা নিচ থেকে পড়ে নেবেন। তাহলে প্রথম অধ্যায়ের আমরা বিন্যাসটা দেখব, দেখলাম। আজকে আমরা প্রথম অধ্যায়টা পড়ে আগে শেষ করে ফেলি, তারপরে বিন্যাসের অপর অংশটুকুতে যাব আমরা। এবং অন্যান্য যদি আপনারা দেখেন, তাহলে কি কি আছে সিপিসি তে আপনারা দেখতে পাবেন, আপনারা নিজেরা পড়ে নেবেন। আর নেক্সট ক্লাসে আমি পরের অংশটুকু পড়বো বিন্যাসের, না হলে ক্লাসটা শেষ করতে পারবো না। দেওয়ানি আদালতের কার্যপদ্ধতি বা ফ্লোচার্ট। এই যে কার্যপদ্ধতি আমরা দেখছি, এটা বেসিক্যালি আদেশ বা অর্ডারের উপর ভিত্তি করে। অর্থাৎ এবার আমরা প্রণালী বা রেসিপিতে যাচ্ছি। সংক্ষেপে আপনাকে এক পলকে দেখিয়ে দিচ্ছি আসলে সিভিল কোর্টে ঘটনাটা ঘটে কি, কোথায় কোথায় যেতে হয়, কি হয়, এই ফ্লো চার্টের মধ্যে দেওয়া আছে। এটা একটা কমপ্লিট ফ্লো চার্ট। আমি অনেক ফ্লো চার্ট দেখেছি, অনেক জায়গায় আছে, অনেক বই আছে, কিন্তু আমি যেটা দিয়েছি একেবারে কমপ্লিট। যেমন এই যে মাঝখানে যে বিষয়টা, এটা আমি কোনো বইয়ে কোথাও পাইনি, কিন্তু বাস্তবে আমি যেটা পেয়েছি এই মাঝখানের অংশটুকু দিয়েছি। তো আমরা ফ্লো চার্টে চলে যাই।
প্রথমে ধাপ 1 আদেশ 4 অনুসারে, ব্র্যাকেটে আদেশ 4-এ কিন্তু এই ধাপ 1-এর কথা বলা হয়েছে। তো ধাপ 1-এর বিষয়বস্তু কি? সেরেস্তাদারের নিকট মোকদ্দমা দায়ের, মানে ফাইলিং করা। ফাইলিং কিন্তু কোর্টে হয় না, কোথায় হয়? সেরেস্তাদারের কাছে দিয়ে দিতে হয়। সিভিল যে কোর্ট, সেখানে কোর্ট রুমকে, কোর্ট রুমের বাংলা হচ্ছে এজলাস কক্ষ। কোর্ট রুম বাংলা এজলাস কক্ষ। এজলাস কক্ষে মামলা ফাইলিং হয় না। মামলা কোথায় ফাইলিং হয়? এজলাস কক্ষের আশেপাশে আরেকটা রুম থাকে, যেখানে এই রেকর্ড গুলো থাকে, মামলা নথিগুলো থাকে, এবং সেখান থেকে যেদিন যেই মামলাটা হবে শুনানি, সেই মামলাটা নিয়ে এসে দেওয়া হয় এজলাসে। এবং ওই মামলা, ওখানে সেরেস্তাদার থাকে, তাকে হেল্প করার জন্য হয়তো বা কোনো কর্মচারী থাকে। তো সেরেস্তাদার অ্যাকচুয়ালি মামলাটাকে দেখভাল করেন, এবং তার কাছে এই মামলা তৈরি হয়। আবার ডিক্রিটা সেরেস্তাদারই তৈরি করেন, মানে যেখানে জন্ম সেখানেই কিন্তু আবার এসে শেষ হয়। মাঝখানের প্রসিডিউর শুধু কোর্টে এজলাসে হয়, আর অন্যান্য কিছু কিন্তু সেরেস্তাদারের হাতে হয়। তাহলে মামলা ফাইলিং সেরেস্তাদারের হাতে হবে, এবং মামলা ডিক্রিটাও আবার সেরেস্তাদারই লিখেন। কিসের ভিত্তিতে লিখেন? কোর্ট যে আদেশ বা জাজমেন্ট দেয় তার উপরে ভিত্তি করে লিখেন। তাহলে সেরেস্তাদারের কাছে আপনি কি দিলেন? আপনি যারা কোর্টে যান, সিভিল কোর্টের আশপাশে সেরেস্তা কোনটা, এই থানার, মানে এই থানার কোর্টের সেরেস্তা কোনটা, তো আলোচনা করছিলাম দেওয়ানি আদালতের কার্যপদ্ধতি ফ্লো চার্টের মাধ্যমে। ধাপ 1-এ আছে সেরেস্তাদারের নিকট মোকদ্দমা দায়ের, অর্থাৎ একটা মামলা ফাইলিং কোথায় করতে হবে? সেরেস্তায়, কোর্ট রুমে না, এজলাসে না। আপনারা কোর্টে যাবেন, দেখবেন এজলাস, দেওয়ানি এজলাস বা কোর্ট রুম, সেটা একটা, এবং আশেপাশে আর একটা রুম থাকে, সেখানে মামলাগুলো থাকে, এবং সেখানকার যিনি প্রধান তাকে বলা হয় সেরেস্তাদার। তার কাছে মামলাটা দিতে হয়। মামলাটা দেওয়ার পরে দ্বিতীয় ধাপে কি করবেন? তিনি মোকদ্দমা গ্রহণ করবেন, মানে নিবেন যদি সবকিছু ঠিক থাকে। আর সবকিছু ঠিক না থাকলে, সবকিছু ঠিক না থাকলে বলতে কোর্ট ফি ঠিক নাই, বা ভুল আদালতে নিয়ে আসছে, বা হয়তো বা মামলায় যে সাপোর্টিং ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো দেওয়া নাই, কোনো না কোনো যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে সেটা ফেরত দিয়ে দিবেন। আর যদি সবকিছু ওকে থাকে, চেক করে তার কাছে যদি মনে হয় ঠিক আছে, তাহলে মামলাটি গ্রহণ করবেন ও একটা নম্বর প্রদান করবেন। আমরা দেখবেন ফাইলিং এর সময় ড্রাফটিং একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে তারপরে লিখি 2023 বা 2024। তো 24 সালে মামলা ফাইলিং করলে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে কি দিব? 2024। এবং এই মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখবো, মোকদ্দমা নং বলে ফাঁকা রাখবো। কেন রাখবো? কারণ মোকদ্দমা যখন আমি লিখছি তখন তো মামলা নাম্বার পড়েইনি। যখন আমি দিব, গ্রহণ করবেন, তারপরে মামলা নাম্বার কে দিবেন? সেরেস্তাদার দিবেন। ঠিক আছে, এই কারণে আমরা ড্রাফটিং এ সেই জায়গাটা ফাঁকা রাখবো। তো এই যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এখানে যে আমরা আদেশের কথা বললাম, অর্ডারের কথা বললাম, অর্ডার 4 অনুসারে বা 4 অনুসারে হবে এগুলো। তারপর তৃতীয় ধাপ, অর্ডার 5 বা আদেশ অনুসারে সমন ইস্যু ও জারি। শহীদুল ভাই হাত উত্তোলন করেছেন, লাইনে আসেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া, সেরেস্তাদারের মানে ওনার যোগ্যতাটা কি হবেন? মানে সেরেস্তাদারের কাছে যে মামলা ফাইলিং হবেন, উনি কি মানে ফর এক্সাম্পল অ্যাডভোকেটের কোনো প্রতিনিধি, না কোর্টের কোনো প্রতিনিধি? এখানে উনি একজন জুডিশিয়াল স্টাফ, মানে জুডিশিয়াল বিভাগের একজন, উনি কোর্টেরই হেল্পিং হ্যান্ড। উনি অ্যাডভোকেট বা বারের কেউ নন, উনি কোর্টেরই একজন। পেশকার শব্দের অর্থ জানেন? পেশকার বোঝেন তো? হ্যাঁ, যিনি জজ মামলাটা পেশ জজ করেন। কোর্ট আদালতে, আহ, হ্যাঁ, পেশ করেন। যিনি মামলাটা পেশ করেন, সিভিল কোর্ট পেশ ক্রিমিনাল কোর্ট করেন। উভয় কোর্টে আমরা পেশকার দেখি। তো পেশকার আর সেরেস্তাদার এক নয়, কিন্তু পেশকার যেমন পেশ করে মামলা, তার এক কাজ, তো সেরেস্তাদারেরও কাজ কিন্তু। যিনি হচ্ছে একটা সেরেস্তার হেড। তো সেরেস্তা বলতে যেমন একটা অ্যাডভোকেটের চেম্বার থাকে, তেমন কোর্টেরও চেম্বার থাকে। কোর্টের চেম্বার, কোর্টরুম একটা, এবং খাস কামরা, অর্থাৎ বিচারক যেখানে বসবেন সেটা একটা পার্সোনাল চেম্বার, এবং আরো একটা চেম্বার থাকে, সেটাকে বলে সেরেস্তা। তো সেরেস্তায় কে বসেন? সেরেস্তাদার, এবং তাকে হেল্প করার জন্য আরো দু একজন মানুষ, পিয়ন বা অন্যান্য নিম্ন পদের মানুষ থাকেন। বুঝতে পেরেছেন বিষয়টা? আর এটা আচ্ছা, তাহলে বোঝার উনি জন্য কি আপনাকে, বলেন। জুডিশিয়ারির কি নিয়োগপ্রাপ্ত?
মানে বিচার অবশ্যই বিভাগের জুডিশিয়ারি, নিয়োগপ্রাপ্ত। বিচার বিভাগের নিয়োগপ্রাপ্ত উনি কর্মচারী বা কর্মকর্তা যেটাই বলেন। জি, বুঝতে পেরেছেন? ক্লিয়ার। জি উনি ভাই সরকারি ক্লিয়ার। চাকরি করেন এবং সরকারের বেতন পান, উনি বেতনভুক্ত একজন কর্মচারী। ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ জি ভাই ক্লিয়ার। কারণ আপনি থ্যাংক ইউ। যখন ক্রিমিনাল মামলা করবেন, ক্রিমিনাল মামলা যখন আপনি করবেন কোর্টে করবেন, সিআর কেস, তখন আপনাকে সেরেস্তাদারের এখানে কোনো বিষয় নাই। কারণ সিভিল মামলায় সেরেস্তা থাকে, কিন্তু ক্রিমিনাল কোর্টে কোনো সেরেস্তা থাকে না। ক্রিমিনাল কোর্টে কি থাকে? কোর্টরুম থাকে, চেম্বার থাকে এবং স্টেনও থাকে। স্টেনোর একটা রুম থাকে, সেখানে কাজ করে। এগুলো বুঝতে হলে আপনাকে কোর্টে যেতে হবে। কোর্টে যেয়ে তাদের সাথে পরিচয় হয়ে আসবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন, জি স্ট্রাকচারটা অবশ্যই। বুঝতে পারবেন। এগুলো একেবারে সো প্র্যাকটিক্যাল ম্যাটার্স। এগুলো যদি বোঝাতে যাই, আপনাকে কোর্টের ভিডিও দেখে দেখে বোঝাতে হবে। কোর্টে যাবেন, এই ধরনের মানুষদের সাথে পরিচয় হবেন। বা আপনি যদি আমার রাজশাহী কোর্টে আসেন, আমি নিজে পরিচয় করিয়ে দিব। একজন অ্যাডভোকেটকে সাথে নিয়ে আপনি ঘুরবেন, তাহলে এই জিনিসগুলো স্ট্রাকচার বুঝতে পারবেন, ঠিক আছে? জি অবশ্যই তো ভাই, থ্যাংক ইউ। এরকম সেট আপ থাকে, যেমন একটা ফ্ল্যাটে বেডরুম থাকে, কিচেন থাকে, টয়লেট থাকে, কমন স্পেস থাকে, কমন রুম থাকে, লিভিং রুম থাকে, আবার ডাইনিং রুম থাকে। তো এইরকম আলাদা আলাদা সেট আপ থাকে, স্ট্রাকচার এরকম করা থাকে। সিভিল কোর্টের কাজ বেশি, তাই সেরেস্তা বাড়তি একটা ইউনিট। কিন্তু ক্রিমিনাল কোর্টে সেরেস্তা বলে কোনো ইউনিট থাকে না, ঠিক আছে? এগুলো একটু বুঝে নেবেন, প্র্যাকটিক্যাল জিনিস। তবে আমার ইচ্ছা আছে, আপনারা ইন্টারেস্টেড হলে আপনার অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে ভাইবার পরে আমি একটা কোর্স নিয়ে আসবো অন্তত 2 মাসের, যে বেসিক যে জ্ঞান প্র্যাকটিসের সেগুলো দেওয়ার জন্য। এখানে কোর্টের পরিচিত থেকে শুরু করে, তারপরে নতুন অ্যাডভোকেটদের যা যা লাগে A to Z, ইভেন একটা ডায়েরি কিভাবে আপডেট করতে হয়, একটা মামলা ডেট কিভাবে কোথা থেকে নিব, A to Z, মানে পাই টু পাই বুঝিয়ে দেব। এরকম আমার একটা ইচ্ছা আছে। তাহলে আপনাদের এই ধরনের প্রশ্নের উত্তর সেখানে আমি দিতে পারবো। তো ধন্যবাদ, প্রশ্ন করলেন বলে একটু ডিপে আমরা জানতে পারলাম। তো এবার সেরেস্তায় দিলাম, মামলা নিলেন উনি, একটা ডেট দিল, মামলা নাম্বার দিলেন এবং একটা ডেটও দিবেন, ধার্য তারিখ দিবেন। তারপরে ওই ধার্য তারিখ কিসের জন্য থাকবে? সমন ইস্যু ওর জারির জন্য। সমন ইস্যু কে করে? সমন ইস্যু কিন্তু সমনটা লিখে কে দেয়? আমরা যারা মামলা ফাইলিং করি, আমরা অ্যাডভোকেটরাই সমনটা লিখি, অথবা আমার হেল্পিং হ্যান্ড যদি কোনো মুহুরি থাকে, তারা সমন লিখে দেয় অ্যাডভোকেটের পক্ষে। এবং সেটা জমা দিলে জাস্ট সেখানে সমনে মামলা নাম্বার এবং কত তারিখে এর ডেট, মানে পরবর্তী ধার্য তারিখ, এটা লিখা হয়। লিখার পরে এইটা যিনি বিচারক, তার তিনি চেক করবেন মামলাটা, যে সবকিছু ঠিক আছে কিনা। চেক করার পরে তখন উনি সমন ইস্যুর জন্য সাইন করবেন। তো বিচারক যখন সাইন করে দিলেন, তখন এই সমনটা চলে যাবে কি প্রসেস শাখায়, মানে নেজারত শাখা বলে সেটাকে। নেজারত শাখায় যখন যাবে, তখন ওখানে প্রসেসর থাকেন। প্রসেসরের কাজ কি? জারিকারক। মনে করেন কেউ চা তৈরি করে, আবার কেউ চা কি টি স্টলে যাবেন, যে একজন বা দুইজন তৈরি করছে চা, এবং একজন বা দুইজন চা গুলো কি করছে, সাপ্লাই করছে, সেটাকে সার্ভ সার্ভ করছে, চাগুলো নিয়ে যাচ্ছে। তো এই প্রসেস বলতে এখানে সমনকে বোঝানো হচ্ছে। এইটা প্রসেস শাখায় যাবে, একজন দায়িত্ব পাবে, তাকে বলা হয় প্রসেসর বা জারিকারক। তার দায়িত্ব কি? এই পায়ে হেঁটে পদাতিক সমন নিয়ে যাবেন, অর্থাৎ এই সমনের কপিগুলো বিবাদী বরাবর তিনি নিজে সশরীরে, যেটাকে বলে পদাতিক সমন, পায়ে হেঁটে। এখন তো পায়ে হেঁটে যায় না, প্রত্যেকের কি আছে, মোটরসাইকেল আছে, মোটরসাইকেল করে আসলে যায়। এবং মোটরসাইকেলের তেলের টাকাও বাদীর থেকে তুলে নেয়, যে আপনার মামলা সমন জারি করতে আসছি, আগে বাদীর কাছে যাই, বিবাদীর কাছে না গিয়ে। তখন টাকা নাই বাদীর থেকে। এটা ওপেন সিক্রেট হয়ে গেছে, এটা সম্পূর্ণরূপে অবৈধ এবং ঘুষ। এটা না করলে সমনই জারি হয় না। আমরা খুব বিপদে আছি সিভিল লয়ার যারা, প্রসেস শাখায় টাকা দিতে দিতে পেরেশান আমরা। ওপেন আমি একেবারে বলে দিলাম। তো জারি করুক, কি করবে? জারি করবে। জারি শব্দের ইংলিশ যদি বলি, সার্ভ করা। মনে করেন একজন খাবার তৈরি করলো, আরেকজন খাবারটা পরিবেশন করলো ডাইনিং টেবিলে, বা চাটা একজন আরেকজনের হাতে দিয়ে আসলো, এটাকে বলে জারি করা বা সার্ভ করা। এবং সে রিপোর্ট দেবে, হ্যাঁ আমি অমুক অমুক বিবাদীকে আমি নিজেই সেটা দিয়ে আসছি। এবং কেউ নিতে না চাইলে সেটা লটকিয়ে জারি করে আসবে। কিভাবে জারি করতে হয় এগুলো আমরা কোথায় পড়বো? আদেশের মধ্যে পড়বো। এটা ধারার মধ্যে আমরা এগুলো সংক্ষেপে জানবো, বিস্তারিত জানবো আদেশের মধ্যে, পরবর্তী পার্টে। তো এ হচ্ছে জারি।
এরপর আমরা চলে গেলাম যে জারি হলো, সবই জানলো, বিবাদী মামলা বাদী করেছে, বিবাদীর এই মামলায় ইন্টারেস্ট নাই, আসতে চাচ্ছে না, মামলা করেছে করুক, আমি এই মামলা যাবই না। বিবাদী জানার পরে মামলা আসলো না, তাহলে ধাপ 4-এ এসে আদেশ 9 অনুসারে বিবাদী গড় হাজির। গড় হাজির, হাজির মানে কি উপস্থিত হওয়া, এপিআর করা। আর তার আগে গড় যুক্ত করে দিলাম। গড় হচ্ছে একটা খাঁটি বাংলা উপসর্গ। গড় শব্দের অর্থ নো, মানে না। গড় হাজির মানে অ্যাপিয়ার না করা, উপস্থিত না হওয়া, অনুপস্থিত। তো বিবাদী এই মামলায় আসলো না, মানে অ্যাপিয়ার করলো না। তাহলে এবার মাঠ ফাঁকা। যেমন আজকে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার খেলা হলো, হাড্ডাহাড্ডি লড়াই হলো। কলম্বিয়া তো মেরে সবাইকে ঘায়েল করে দিল, শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না, আর্জেন্টিনায় জিতলো। তো মনে করেন যদি ফাঁকা মাঠ, অনেক সময় কলম্বিয়ার জন্য এরকম হয়েও গেছিল, যেহেতু মেসি আহত হওয়ার কারণে উঠে গেল, তাদের জন্য একটা মেসি না থাকার কারণে আর্জেন্টিনা দুর্বল হয়ে গেল কিছুটা, যদিও ডি মারিয়া ভালো কিছু করেছে। এটা এই কারণে কেন বলছি, যে ফুটবল খেলার মাঠে যদি এক এক পক্ষ যদি না থাকে, এক পক্ষ আছে, শুধু যাবে আর গোল দিবে, ফাঁকা মাঠ। তো যখন বিবাদী আসে না, শুধু বাদী আসে। তো বাদী মামলা করেছে, সে তো আসবে, মামলা চালাবেই, মামলা তো ডিক্রি তার দরকার। বিবাদী আসলো না, তখন এটাকে বলে একতরফা আদেশ 18 অনুসারে। বিবাদী আসলো না, পরপর 2 ডেট সময় দেওয়া হবে জবাব দেওয়ার জন্য। 2 মাস সময় পাবে, 1 মাস 1 মাস 2 মাস মিনিমাম সময় দিতে হবে, আরো বেশি দেওয়া যেতে পারে। তো যদি না আসে, এটাকে কি বলা হবে, ধাপ 5-এ এসে আদেশ 18 অনুসারে একতরফা শুনানি বা সাক্ষ্য গ্রহণ। মামলাটা চলে যাবে একতরফা শুনানি। একতরফা শুনানির ইংলিশ হচ্ছে এক্স পার্টে। আমরা নোটের বিস্তারিত এক্স পার্টে শব্দটা পাবো নিচের দিকে। তো এই মামলায় তখন বাদীকে বলবে, যেহেতু বিবাদী আসেনি, আপনি বলেন কি বলবেন। তখন সাক্ষী নিয়ে নেবে। তো যখন মামলা এক্স পার্টে হয়, তখন আমরা কি করি, একটা বা দুইজন বাদীর সাক্ষী নিয়ে নিই, বা বাদীর পক্ষে অন্য কারো সাক্ষী নিয়ে নিই। বেশিরভাগ ক্ষেত্রেই একজন, একাধিক বাদী হলেও একজন বাদীরই আমরা সাক্ষ্য নিই, কারণ কন্টেস্ট করার জন্য কেউ নাই, একাই। এখন অপর পক্ষ যদি ফাঁকা থাকে, গোলকিপারও নাই, ফাঁকা মাঠ, আমার 11 জন প্লেয়ারকে নামানোর দরকার আছে? না, একজনকে নামাই দিলাম, শুধুমাত্র একজন নামলো, বল নিয়ে যে তার গোলের মধ্যে প্রবেশ করিয়ে দিল, গোল হয়ে গেল। তার মানে একজন সাক্ষী দিলেই মামলা প্রমাণ হয়ে যাবে। তার সাপোর্টে কি কি ডকুমেন্ট আছে সেগুলো বলবে, সাক্ষী দিয়ে দিবে। ধাপ 6 এসে আদেশ দিয়ে দিবে, একতরফা শুনানির মাধ্যমে একতরফা আদেশ। তাহলে রায় প্রচার হলো, সেটাকে বলা হলো একতরফা আদেশ। এবার যে রায় প্রচার হলো, তাহলে এই যে নীল অংশটুকু, নীল অংশটুকু কোথায় হচ্ছে, সেরেস্তায় হচ্ছে, এবং কিছুটা জারিকারকের কাছে যাচ্ছে, অর্থাৎ প্রশাস শাখায়। তারপরে গোলাপি অংশটুকু কোথায় হচ্ছে, এজলাসে হচ্ছে, কোর্ট রুমে হচ্ছে। এখানে খেলা কে খেলছেন, পেশকার খেলছেন, এবং বিচারক নিচ্ছেন, এবং অ্যাডভোকেট খেলছেন, এবং এখানে বাদী আছেন, বাদীকে নিয়ে আসছেন, অ্যাডভোকেট সাক্ষী নিয়ে আলেন, হেল্প করলেন তাকে, বিচারক সেটা লিখে নিচ্ছেন, এবং পেশকার মামলাটা পরিবেশন করেছেন। আশা করি বুঝতে পেরেছেন, কোর্টরুমের এখানে এই খেলাটা এখানে হচ্ছে। তো খেলা শব্দটা মজার অর্থে বলছি, কারণ আজকে খেলা দেখেছি সকাল থেকে, মাথায় একটু আনন্দ আনন্দ ভাব আছে, যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার আমি। তো এখানে মূল কাজটা হয়ে গেল কোর্টরুমে বা এজলাসে, কোর্টরুমের বাংলা এজলাস। এরপরে ধাপ 14 ডিরেক্ট চলে আসলো। তাহলে মাঝখান থেকে 6 থেকে, যদি আমি মামলাটাকে কি বলি, একতরফা মামলা বলি, তাহলে 7 নম্বর ধাপে কি পেয়ে যাচ্ছি আমি, ডিক্রি প্রস্তুতকরণ। এই যে ডিক্রি প্রস্তুত, এটাকে আমি আবার কি দিব, নীল রঙের দিব। এটাকে আমি দিব নীল রঙের। কেন নীল রঙের দিব, এই ডিক্রিটা প্রস্তুত করে আবার সেরেস্তাদার। তাহলে মামলা সূচনা হলো সেরেস্তাদারের কাছে, কোর্ট রুমে মামলা শুনানি হলো, জজ সাহেব আদেশ দিলেন, এবং এই আদেশের ভিত্তিতে ডিক্রিদার, ডিক্রি যে প্রস্তুত করা, যিনি ডিক্রি পাচ্ছেন, এই ডিক্রিটা লিখছেন বাদীর পক্ষে, ডিক্রিদারের পক্ষে কে লিখছেন, ওই যে সেরেস্তাদার লিখছেন। তাহলে এতটুকু কে বোঝেননি, মামলা বাদী ফাইলিং করে, সমন জারি হয়, সমন জারির পরে যদি বিবাদী পক্ষ না আসে, তাহলে মামলাটি একতরফা হয়ে যায়। একতরফায় ফাঁকা ফিল্ড, ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা সুযোগ থাকে। তো ফাঁকা মাঠে গোল দেওয়া মানে এই যে একতরফা শুনানি করা, সাক্ষী দিয়ে দেওয়া। সাক্ষী দিলে অপর পক্ষের আইনজীবী নাই জেরা করার, তার মানে জেরার কোনো সুযোগই নাই। যেহেতু জেরা নাই, আর্গুমেন্ট নাই, কিচ্ছু নাই, একেবারে পরের ডেটে ডিরেক্ট একতরফা আদেশ বা রায় প্রচার। এটা কোর্টই হয়ে যায়, রায় কোর্টই দিয়ে দেয়, এবং এই রায় বা আদেশের ভিত্তিতে
ডিক্রি দ্বারা আবার কি করেন, ডিক্রি তৈরি করেন, সরি ডিক্রি দ্বারা বলছি, সেরেস্তাদার ডিক্রি তৈরি করেন। এতটুকু কে বুঝেননি সেটা বলেন। একতরফা মামলা খুবই মানে শর্ট, খুব দ্রুত কাজ হয়ে যায়। আমার একতরফা মামলা আমি 2.5 মাসে ডিক্রি পেয়েছি, এরকমও মামলা আমার আছে, পারিবারিক মামলা। ইভেন আমার যে অপ্র মামলা, দলিল সংশোধনের মামলা, এই মামলাগুলো 6 মাসের মধ্যেও ডিক্রি পেয়েছি, 5 থেকে 6 মাসের মধ্যে। কারণ একতরফা হয়ে যাচ্ছে, আর আমি অহেতুক ডিলে করি না মামলা। মামলা ফাইলিং করতে আমি একটু সময় লাগাই, কারণ আমি আপনাদের এই অনলাইন কোর্স করাই, এটার জন্য আমার এখানে একটু ব্যস্ত থাকতে হয়। মামলা ফাইলিং এ আমি সময় নেই, কারণ আমি ভুল ফাইলিং করি না। কিন্তু ফাইলিং হয়ে গেলে তখন রকেট গতিতে আমি দৌড়াই, মামলা দ্রুত শেষ করি। কারণ আমি কাভার করে দিই, আমি বলি যে আমি 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে মামলা শেষ করব, আমি সেটাই করি। ফাইলিং করতে হয়তো বা 2 মাস ডিলে করছি আমি। আশা করি একতরফা কি জিনিস বুঝেছেন। এবার ধরে নিই যে যিনি বিবাদী তিনি আসবেন, অর্থাৎ বিবাদী হাজির হলো। আদেশ নয়ে বিবাদী হাজির হলে কি হবে সেটা আমরা বাম পাশে দেখবো এবার। আর আদেশ নয়ে বিবাদী গড়হাজির হলে একতরফা হয়, সেটা অলরেডি দেখে ফেললাম, খুবই সহজ প্রসিডিউর। এবার বিবাদী হাজির হলো, বিবাদী হাজির হলে কি করবে, জবাব দাখিল করবে, লিখিত জবাব। তাহলে বাদী দিবে কি আরজি, আর বিবাদী দিবে কি লিখিত জবাব। দুইটাকে মিলেই বলা হয় প্লিডিংস। প্লিডিংস যেমন প্যারেন্টস, প্যারেন্টস মানে কি পিতা মাতা উভয়কে বোঝায়। আর শুধু যদি প্যারেন্ট বলি, প্যারেন্ট বলতে বাবা অথবা মা, আর প্যারেন্টস বললে পিতা ও মাতা উভয়কেই বোঝাবে। তো প্লিডিংস বলতে বাদীর যে আর্জি সেটাকে বলে প্লেন্ট, আর বিবাদীর যে লিখিত জবাব সেটাকে বলে রিটেন স্টেটমেন্ট, দুইটাকেই বোঝায়। তো এই যে প্লিডিংস অর্থাৎ বাদীর আর্জি এবং বিবাদীর লিখিত জবাব, এটার উপর ভিত্তিতেই বাদীর পক্ষে তার আর্জি আছে, তার সাপোর্টিং এ ডকুমেন্ট আছে, বিবাদীর পক্ষে কি আসছে লিখিত জবাব আছে, এবং তার সাপোর্টিং এ তার ডকুমেন্ট আছে। এবার দুইটা কি হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, আজকের খেলার মতন, মানে কম্পিটিশন হবে। তো দেখা যাক পরের ধাপে 6 নম্বর ধাপে কি হচ্ছে, এডিআর। মানে এখানে ধারা, এর আগে দেখলেন সবগুলো আদেশ, কিন্তু এখানে ধারা চলে আসছে, এটা ধারার স্টেপ। 89 এ এবং 89 বি অনুসারে এডিআর, এডিআর এ আমরা দুইটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আপোষ নিষ্পত্তি। অ্যাকচুয়ালি আপোষ নিষ্পত্তি কি, অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন, এটাকে বলা হয় এডিআর। তাহলে এখানে মধ্যস্থতাকারী একজন আসবেন, এসে দুই পক্ষকে বসিয়ে আউট অফ কোর্ট, কোর্টের বাইরে কি করে দিবে, সমাধান করে দিবে, আপোষ করে দিবে, অথবা সালিশের মাধ্যমে সেটার একটা সমাধান করে দিবে। তাহলে আউট অফ কোর্ট, তাহলে আর মামলা চালানোর দরকার নাই। মনে করেন এলাকার মেম্বার চেয়ারম্যান অথবা দুইজন অ্যাডভোকেট, বাদী পক্ষের অ্যাডভোকেট বিবাদী পক্ষের অ্যাডভোকেট বসিয়ে বাদী বিবাদীকে বসে যে আমরা অ্যাডভোকেটের চেম্বারে এটা সমাধান করে দিই 2-1 দিনে বসে, তাহলে এই মামলাটা দীর্ঘদিন চলবে না। দীর্ঘদিন চললে বাদীরও ক্ষতি বিবাদীরও ক্ষতি। যদিও দ্রুত মামলা শেষ হলে অ্যাডভোকেটের ক্ষতি, কারণ অ্যাডভোকেট দীর্ঘদিন মামলা চললে তো নিয়মিত ফি পাবেন। এই কারণে সিভিল মামলা অ্যাকচুয়ালি ডিলে হয়। এডিআরে সিভিল লয়াররা আগ্রহ দেখায় না, খুব কম দেখায়। পারিবারিক মামলায় এডিআর বেশি হয়, অপ্র বা জমি জমার মামলায় এডিআর খুব কম হয়। তো এখন আমরা ধরে নিতে পারি এডিআর হলো না, সরি এডিআর হলো, ধরে নিতে পারি এডিআর হলো, অর্থাৎ এডিআর সফল হলো। এডিআর যদি সফল হয়, অর্থাৎ বাদী বিবাদী এবার মিল হয়ে গেছে, এবার দুজন হ্যান্ডশেক করছে, ভাই ভাই হয়ে গেল, বাদী বিবাদী শত্রুতা শেষ, এক হয়ে গেল, হ্যান্ডশেক করলো, কোলাকুলি করলো। ডকুমেন্ট তাহলে কি তৈরি করতে হবে, এরা যে আপোষ করলো তার প্রমাণ কি, প্রমাণটার নাম হচ্ছে সোলেনামা। বাদী বিবাদী উভয় পক্ষকে সোলেনামা দাখিল করতে হবে, এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টে বাদী পক্ষের আইনজীবীর স্বাক্ষর থাকবে, বিবাদী পক্ষের আইনজীবীর স্বাক্ষর থাকবে, বাদী সকল বাদীর স্বাক্ষর থাকবে, সকল বিবাদীর স্বাক্ষর থাকবে। তার মানে এমন একটা ডকুমেন্ট যেখানে দুই পক্ষের কি থাকবে, শর্ত থাকবে, বাদী পক্ষেরও স্বার্থ এখানে থাকবে, বিবাদী পক্ষেরও স্বার্থ থাকবে। দুই পক্ষই যেহেতু মেনে নিচ্ছে, দিয়ে সোলেনামাতে দুই পক্ষকে ব্যালেন্স করে একটা সিদ্ধান্ত দেওয়া হয়। অথবা বাদীর পুরোটা বিবাদী মেনে নেয়, যাই হোক না কেন দুইজন আপোষে চলে আসে, এটাকে বলা হচ্ছে সোলেনামা বা সম্মতি সূচক একটা ডকুমেন্ট। যদি সোলেনামা দাখিল হয় তাহলে আদালত কি করবে, আদালতে তার কোনো কাজ নাই, আদালত বলবে ঠিক আছে আপনি যে সোলেনামা দিলেন এই সোলেনামাটাই ডিক্রির একটা অংশ হবে। তখন এটাকে বলে সোলে সূত্রে আদেশ বা সম্মতি সূচক আদেশ। যদি সম্মতি সূচক আদেশ দিয়ে দেয় তাহলে তো কোর্টের কাজ শেষ। আবারও দেখেন সেরেস্তাই কাজ শুরু হলো, জারি হয়ে গেল সমন। এবার কোর্টরুমে এই সবুজ চিহ্নিত
কোর্ট রুমে 3টা ধাপ হলো, এগুলো অ্যাডভোকেট চেম্বারে হতে পারে। এই ধাপটা 7 নম্বর ধাপ অ্যাডভোকেট চেম্বারে বা আউট অফ কোর্ট হতে পারে, এবং অ্যাডভোকেটরাই সলিনামাটা রেডি করেন, কোর্ট রেডি করে না। কারণ পুরো কাজটাই কি আউট অফ কোর্ট, এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেসলিউশন। মানে কোর্টটা হচ্ছে মেইন স্ট্রিম কাজ, অল্টারনেটিভ মানে কোর্টের বাইরে গিয়ে কাজটা করেন, নিজেরা আপোষ করে আসেন। তাহলে এটা অ্যাডভোকেট চেম্বারে আমরা করে ফেলি, অ্যাডভোকেটরাই সলিনামাটা রেডি করে, উভয় পক্ষকে শোনানো হয় ড্রাফটটা, তারপরে ফাইনাল করা হয়। সাধারণত আমরা ডেমিতে বা কার্টিস পেপারে এটা দাখিল করি। এরপরে আদালতের কি কাজ? কোনো কাজ নাই, সলে সূত্রে যা আছে ওইটাও হুবহু লিখে দিয়ে আদেশ দিয়ে দেয়। সলে সূত্রে আদেশ মানে আপোষমূলক নিষ্পত্তি হয়ে গেল। এই আদেশ যেহেতু হয়ে গেল, এরপরে এই দিক দিয়ে এসে সরাসরি মামলাটা ফাইনালাইজ হয়ে গেল। এই মামলাটা চলে গেল কোর্টরুম থেকে সেরেস্তায়, সেরেস্তাদার আবার এই যে আদেশ দিয়েছে, এই আদেশের ভিত্তিতে কি করবে? ডিক্রি প্রস্তুত করবে। তাহলে একতরফা হলেও মামলা দ্রুত নিষ্পত্তি হয়। মামলা যদি ষোলনামা তৈরি হয়, ষোলো সূত্রেও নিষ্পত্তি হয়, তাও কিন্তু দ্রুত শেষ হচ্ছে। দুই জায়গায় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাব, আচ্ছা এবার সবুজ চিহ্নিত যে অংশটুকু সলেনামা হচ্ছে, এই অংশটুকু কে বুঝতে পারেননি এখনই প্রশ্ন করেন, সলেনামা কি, সলে সূত্রে কিভাবে ডিক্রি হয়? এই জিনিসটা যারা এখনো ভালো স্বচ্ছ ধারণা পাননি, এখনই হাত উত্তোলন করে প্রশ্ন করেন। তাহলে আমরা মামলা জন্ম হলো, হ্যাঁ শামসুজ্জামান ভাই লাইনে আসেন, দ্রুত আসবেন। আচ্ছা আপনি লাইনে আসতে থাকেন, আমি ক্লাসটা আগাতে থাকি। হ্যাঁ আপনি লাইনে এসেছেন, কথা বলেন। স্যার আমি জিজ্ঞেস করছিলাম 89 এ এবং হ্যাঁ 89 বলেন। বি কোন ক্ষেত্রে 89 এ হুম। এবং 89 বির মাঝে পার্থক্য 89, 89 এতে আছে মধ্যস্থতা। মনে করেন দুই ভাই মারামারি করেছে, বাবা এসে সমাধান করে দিল যে ছেলে তোমরা, বাবারা তোমরা মারামারি করো না, এটা হচ্ছে মধ্যস্থতা। মানে থার্ড পার্টি, নিরপেক্ষ একটা পার্টি এসে সমাধান করে দেবে। আর 89 বি হচ্ছে আপিলের মধ্যস্থতা, সম্ভবত আপিলের মধ্যস্থতা, বা এটা হতে পারে হচ্ছে সালিসি। ওইটা আমরা সেকশন যখন পড়বো, এটা নেক্সট ক্লাসে কখনো পাবেন। ঠিক আছে, আমার সেকশন আছে, তো সেকশনে দেখলেই পাবেন। এখানে ঠিক আমি আছে এক বলা উচিত। পলকে দেখাচ্ছি, ডিটেলে গেলে মামলা মানে আজকেই তো পুরো সিপিসি শেষ হয়ে যাবে। 1 মাসের ক্লাস কি একদিনে সম্ভব বলেন? এখানে যেমন, আদেশ 4-এ কি আছে, এটাকে আমি ডিটেলে গেলাম, যাইনি। দেখবেন কোনো বইয়ে এইভাবে ব্র্যাকেটে দেওয়া নাই যে এটা কোন আদেশ অনুসারে এই সিদ্ধান্তটা হচ্ছে, আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। এটা আপনি এখন জাস্ট দেখে রাখেন, যখন এই পুরো আইনটা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি মিলিয়ে নিয়েন যে হ্যাঁ, যে এই যে উম, 6 নম্বর ধাপে যে ধারা এত এততে আছে, এটা কিভাবে এডিআর, এডিআর কি জিনিস, এটার উপরে আমাদের রিটেনও একটা টপিক আছে, সেখানে আরো বিস্তারিত আমি শেখাবো। ঠিক আছে, তো একটু ঠিক আছে ধৈর্য সহকারে জাস্ট এটা বোঝেন, আপনি লাইনটা বোঝেন। মনে করেন এইটা হচ্ছে ট্রেন লাইন, একতরফা হয়ে গেল সোজা। আর এইটা মনে করেন একটু বক্র লাইন, এটা ট্রেন না, হয়তো বা আপনি এটা বাসে গেলেন। আচ্ছা উদাহরণ এটা দিই, যে এইটা হচ্ছে প্লেন, মানে একতরফা মানে উড়োজাহাজে চলে গেলেন, দ্রুত হয়ে গেল। আর দোতরফা মানে বাসে গেলেন, সরি ট্রেনে গেলেন, একটু নিরাপদ হলো। আর এরপরে যখন কন্টেস্ট হবে সেটা আরেকটা প্রসিডিউর। এবার আমি কন্টেস্টে যাব। কন্টেস্টের জন্য কালার চয়েস করছি অরেঞ্জ। এরপরে মনে করেন বিবাদী লিখিত জবাব দিল, এডিআর এর জন্য দিন পড়লো, কিন্তু উভয় পক্ষ একেবারে পরস্পরের প্রতি একেবারে শত্রু ভাবাপন্ন হয়ে আছে, কেউ কারো চেহারা দেখবে না, এরকম অবস্থা, মানে এডিআর হবে না, আপোষ হবে না, আদালত যা করে তাই হবে। আপোষ করতে নারাজ, আপোষ করবোই না, তার মানে এডিআর ব্যর্থ হবে। এডিআর যদি ব্যর্থ হয়, আদেশ 14 অনুসারে কি হবে? বিচার্য বিষয় বা ইস্যু গঠন। ক্রিমিনাল মামলায় মামলা যখন বদলি হয়, বিচার শুরু হবে, সাক্ষী শুরু হবে, তার আগে চার্জ গঠন করা হয়। ক্রিমিনাল মামলায় যেটা চার্জ গঠন করা হয় সেটাকে ইংলিশে বলে ফ্রেমিং অফ চার্জ। সেটাই হচ্ছে সিভিল মামলায় ফ্রেমিং অফ ইস্যু, মানে বিচার্য বিষয় গঠন বা স্থিরকরণ। মানে কি কি বিষয় বিচার করতে হবে, বাদী কি কি চাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে ইস্যু গঠন করা হয়, এবং ইস্যুর উপরেই
কি করা হবে? সাক্ষী নেওয়া হবে। ইস্যু গঠন করা হয়ে গেল। বাদী কি দাবি করছে, বিবাদী কি অস্বীকার করছে, বিবাদী আবার নতুন কি দাবি করছে, ডিটেলস। এরপরে 8 নম্বরে এসে আবিষ্কার বা 30 ধারার পদক্ষেপ। 30 ধারার পদক্ষেপটা কম্পালসারি না, অনেক সময় এটা দেয় আদালত। মামলায় চাপ থাকলে 30 ধারার আদেশ বলে 2-3 ডেট পার করে দেয় মামলা ডিলে করার জন্য, কারণ মামলার অনেক চাপ থাকে। আর যদি চাপ কম থাকে 30 ধারার যে পদক্ষেপ সেটা স্কিপ করে যাওয়া যেতে পারে। আবিষ্কারটা কি আমরা আদেশ যখন পড়বো 11 তখন বুঝতে পারবো। ধাপ 9-এ আদেশ 18 অনুসারে এসডি। এসডির পূর্ণরূপ হচ্ছে সেটলিং অফ ডেট বা সেটলিং ডেট, তারিখ নির্ধারণ। তারিখ নির্ধারণটা কি? এসডির জন্য 2-1 ডেট পড়তে পারে বা 4-5 ডেটও পড়তে পারে। মামলা যদি চাপ থাকে কোর্টে তখন এসডি তে ফেলে রাখলো 2-3 বছর, এরকমও হয়। 4-5-7-8 ডেট ফেলে রাখে, কারণ এরপরেই তো সাক্ষী শুরু হবে। আর সাক্ষীর জন্য এফপিএইচ এ 5টার বেশি মামলা রাখার কি নাই, সুযোগ নাই। কারণ সিভিল মামলা সাক্ষী হতে জবানবন্দি, জেরা, আমরা সাক্ষ্য আইন পড়েছি না? সাক্ষ্য আইনে জবানবন্দি, জেরা, পুন জবানবন্দি, অধিকতর, জেরা। তো এই স্টেপ গুলোতে প্রচুর সময় লাগে, খুব লেন্দি প্রসেস। বড় বড় মামলায় একটা মামলার জবানবন্দি পরপর 2-3 ডেট চলে যায়, অথবা একটা মামলাতেই 3-4 ঘন্টা নিয়ে নেয়। তখন হয়তো বা চলমান রেখে সেটা পরের ডেটে আবার করতে হয়, এরকম হয়। এই কারণে এখানে আইনেই আছে যে 5টার বেশি মামলা রাখা যাবে না এফপিএইচ এ চূড়ান্ত বা অধিকতর শুনানির সময়। এরপরে দেখেন এসডি তে সেটলিং ডেট, মানে কবে এটা শোনার জন্য ডেট দিবে, এটার জন্য ফেলে রাখলো। এরপরে ডেট নির্ধারণ হলো। আমরা কি করি? পেশকারকে একটু খুশি টুশি করে, ভাই আমারটা তাড়াতাড়ি একটু সাক্ষী পর্যায়ে দিয়ে দেন, যদি দ্রুত আমাদের কাজ থাকে। আর দ্রুত কাজ না থাকে পেশকারকে বলি আপনি ডিলে করেন আরো, আমি রেডি না, আমার মামলা ক্লায়েন্ট চাচ্ছে দেরি করতে। যদি আমি বাদী পক্ষ হই দ্রুত চেষ্টা করে, বিবাদী পক্ষ আবার ডিলে করার চেষ্টা করে। এই হচ্ছে বিষয়। বাস্তবে যখন এই মামলাগুলো আপনারা চালাবেন, মামলা পরিচালনা করবেন, তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন। তারপরে ধাপ 10, আদেশ 18 অনুসারে পিএইচ। পিএইচ এর ইংরেজি হচ্ছে শুনানি বা সাক্ষ্য গ্রহণ বা চূড়ান্ত শুনানিও বলতে পারেন। তো এখানে শুনানি বা সাক্ষ্য গ্রহণ যেটা হচ্ছে, ক্রিমিনাল মামলাতেও হয়, সিভিল মামলাতেও। এবার সাক্ষ্য শুরু হলো। বাদীপক্ষের যত সাক্ষী আছে তারা আগে সাক্ষী দিবে। সিভিল মামলায় একাধিক বাদী হতে পারে একটা মামলায়, কিন্তু ক্রিমিনাল মামলায় বাদী একটাই হয়, কিন্তু সাক্ষী একাধিক হতে পারে বাদীদের পক্ষে। সিভিল মামলাতে বাদীরাই হচ্ছে সাক্ষী, আলাদা আর সাক্ষীর দরকার হয় না, কিন্তু লাগলে আবার দিতে পারে। কিন্তু ক্রিমিনাল মামলায় সাক্ষীর তালিকা আগেই দিতে হয় বাদীদের পক্ষে বা ফরিয়াদি বা এজাহারকারীর পক্ষে। এরপরে ধাপ 11। ধাপ 11তে বাদীর সাক্ষী কিছু যদি থেকে যায় সেগুলো হবে, না হলে বিবাদীর সাক্ষী শুরু হবে। সেটাকেই বলে এফপিএইচ। এফপিএইচ অধিকতর শুনানি বা সাক্ষ্য গ্রহণ। তাহলে পিএইচ এবং এফপিএইচ মিলে বাদী এবং বিবাদীর উভয় সাক্ষী হয়ে গেল। বাদী পক্ষে যখন জবানবন্দি হবে সাক্ষীর, তখন বিবাদী পক্ষের আইনজীবী বাদী পক্ষের সাক্ষীকে কি করবে? জেরা করবে। ঠিক তদ্রূপ ভাবে যখন বিবাদী পক্ষের কোনো সাক্ষী এসে বা বিবাদী এসে সাক্ষী দিবে, তখন বাদী পক্ষের আইনজীবী তাকে আবার জেরা করবে, ভাইস ভার্সা, মানে একই সম অধিকার। শুনানি সবকিছু শেষ হয়ে গেল। এবার কি হয়ে গেল? নথি ধীরে ধীরে মোটা হয়ে গেল। আরজি আছে, আরজির সাথে সাপোর্টিং ডকুমেন্ট আছে। ডকুমেন্টারি এভিডেন্স যেটাকে বলছি, সেটা প্রাথমিক হতে পারে ডকুমেন্ট বা মাধ্যমিক ডকুমেন্ট হতে পারে। সাক্ষ্য আইনের ম্যাটার সেখানে আছে। বিবাদী পক্ষে কি আছে? লিখিত জবাব আছে, তার সাপোর্টিং ডকুমেন্ট আছে, সেটা প্রাথমিক ডকুমেন্ট থাকতে পারে সাক্ষ্য, বা সেকেন্ডারি এভিডেন্স থাকতে পারে। তাহলে নথি অনেক মোটা হয়ে গেছে, উভয় পক্ষের জবানবন্দি জেরা আছে, মোটা হয়ে গেছে। এরপরে কি হবে? এরপরে আর্গুমেন্ট। যখন উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ হয় তখন আর্গুমেন্ট মাস্ট। কিন্তু দেখেন সলিনামাতে কোনো আর্গুমেন্টের জায়গা নেই, একতরফাতেও আর্গুমেন্টের জায়গা নেই। কেন আর্গুমেন্টের জায়গা নেই? কারণ একতরফা যুক্তিতর্ক, এক পক্ষ বলবে আর পক্ষ বলবে। মানে যখনই এটা কন্টেস্ট হয় উভয় পক্ষে দোতরফা সূত্রে, পিঙ্ক যেটা আমি করেছি গোলাপি, সেটা একতরফা। একতরফা সূত্রে হলে আর্গুমেন্টের জায়গা নেই, কিন্তু যখন দোতরফা সূত্রে, এই যে অরেঞ্জ কালার যেটা দিচ্ছি,
এখানে আর্গুমেন্ট করতে হবে, বাদী পক্ষ আর্গুমেন্ট করবে যে স্যার আমি মামলা প্রমাণ করেছি, আমাকে ডিক্রি দেন, এই এই হচ্ছে বিষয়, আমার এই ডকুমেন্ট আছে, আমার বাদী এইভাবে বলেছে, অপর পক্ষের আইনজীবী জেরাতে তেমন কিছু করতে পারেনি। তেমনি আবার বিবাদী পক্ষের আইনজীবী বলবে স্যার আমাদের ডকুমেন্ট সঠিক আছে, তাদের ডকুমেন্ট ঠিক নাই, আমাদের যে সাক্ষীরা ঠিক বলেছে, জেরাই কিছু হয়নি, অতএব ডিগ্রি পাবে না। ডিগ্রি না পেলে বাদীর ক্ষতি, বিবাদীর লাভ, আর ডিগ্রি পেলে বাদীর লাভ, বিবাদীর ক্ষতি। কোনো মামলায় বাদী যদি মামলা করে, বিবাদীর কখনো ডিগ্রি পায় না, যে মামলা করবে সেই ডিগ্রি পাবে, অথবা ডিগ্রি পাবে না, ডিসমিস হবে। ডিসমিস হলে বিবাদীর কি হবে, লাভ হবে, কিন্তু বিবাদীর পক্ষে কখনো ডিগ্রি যায় না, এটা মনে রাখবেন। কিন্তু সোলেনামা যদি হয়, সোলেনামা হলে বাদী বিবাদী উভয়েরই ডিগ্রি হয়। সোলেনামা হচ্ছে বাদী বিবাদী দুইজনেরই কি থাকে, অধিকার বলবৎ থাকে, তাই উভয় পক্ষের ডিগ্রিটা যায়। কিন্তু কন্টেস্ট হলে যে কোনো এক পক্ষে ডিগ্রি যাবে, সেটা অবশ্যই বাদী পক্ষে। আর যদি ডিগ্রি দেওয়া না যায়, তাহলে ডিগ্রি দেওয়া গেল না বা ডিসমিস সেটা হবে। তো বিবাদী পক্ষে কখনো ডিগ্রি ইস্যু হয় না। বিবাদী পক্ষ ডিগ্রি পেতে হলে নতুন করে তাকে মামলা করে ডিগ্রি নিতে হবে। এরপরে ধাপ 13, রায় প্রচার। অনেক দিন পরে এই যে এখানে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে রায় প্রচার হবে। এই রায় প্রচারের আলোকে ডিক্রি প্রস্তুত লাস্ট। তাহলে যেটা বলছিলাম, ফার্স্টে সেরেস্তায় মামলা জন্ম, আবার সেরেস্তাতে আবার মামলা শেষ। এখন আপনারা বলেন যে এই ফ্লো চার্ট থেকে কি সিভিল মামলা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো না? সিভিল মামলা যদি ফাইলিং করা হয়, তাহলে একতরফা হতে পারে, দোতরফা কন্টেস্ট হতে পারে, অথবা দোতরফায় কি হতে পারে, সলিনামা হতে পারে, মানে মাঝখানের একটা পজিশন। অথবা আরো একটা বিষয় হতে পারে, মামলা চলতে চলতে এক সময় মামলাটা কি হয়ে গেল, খারিজ হয়ে গেল, মানে অকাল মৃত্যু। অকাল মৃত্যু হয়ে গেল মানে মামলা পরিণত হলো না। কখনো অকাল মৃত্যু হতে পারে, সমন ইস্যু হচ্ছে না দীর্ঘদিন, বলছে যে আবার আপনি সমন দেন, আপনার সমন হারিয়ে গেছে, সমন বিবাদীকে খুঁজে পাওয়া যায়নি, সমনও হারিয়ে গেছে, আবার নতুন করে সমন দেন, এটাকে বলে তদবির। এটাকে বলে তদবির। তো তদবির নিতে বলছে বা স্টেপ নিতে বলছে কোনো, আপনি স্টেপ নিচ্ছেন না, নতুন করে সমন দিচ্ছেন না, তাহলে আপনার মামলা খারিজ করে দিবে, মানে মামলা অকাল মৃত্যু হয়ে গেল, তার মানে এই 3 নম্বর ধাপে এসেই মামলা শেষ, আগে অগ্রসর হলো না। আবার কি হতে পারে, 10 নম্বর ধাপে এসে মামলা সাক্ষীর জন্য পড়েছে, বাদীপক্ষ প্রথম ডেটে যদি সাক্ষী না দেয় বা টাইম পিরিয়ড না দেয়, তাহলে প্রথম ডেটে মামলা খারিজ করে দিবে। কারণ এতদিন পর্যন্ত আপনার জন্য মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনাকে জাস্ট সামান্য আপনি কোর্ট ফি দিয়েছেন বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিলেন, কিন্তু পুরো কোর্ট সেরেস্তা থেকে শুরু করে পিওন, পেশকার, ইভেন জজ সাহেব আপনার জন্য চেষ্টা করছে, কিন্তু আপনি সাক্ষী শুরু হলো আর সাক্ষী দিতে আসছেন না, মানে আপনার আগ্রহ নাই। কোর্ট যখন বুঝবে আগ্রহ নাই, প্রথম ডেট বা দ্বিতীয় ডেটে আপনি সাক্ষী দিচ্ছেন না, পরপর বিবাদী পক্ষে এসে বলবে স্যার তার মামলা চালানোর আগ্রহ নাই, তাই আসছে না, তখন মামলা খারিজ করে দিবে। তো মামলা খারিজ হয়ে গেলে এটা অকাল মৃত্যু হয়, কোনো পরিণতি হয় না। আশা করি এই ফ্লো চার্টটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই ফ্লো চার্ট যদি বুঝতে পারেন, অন্তত কোর্টে যে 5 মাসের কাজ হয় আপনার, প্রথমে যে 5 মাসে যা শিখবেন সিভিল মামলায়, তা আজকে আমি শিখিয়ে দিলাম এই 35 মিনিটে। এবং কোর্টের সাথে এখন কোর্টে গিয়ে যদি এগুলো মিলিয়ে নেন, আমার নোটের এই পৃষ্ঠা ছবি তুলে নিয়ে যাবেন কোর্টে, যে মিলিয়ে নেবেন এবং সিনিয়র থেকে ব্যাখ্যা নেবেন এই ধাপগুলো আসলে কি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এরপরে আমরা চলে যাই পরিচিতি অংশ। এখানে মেন মেন পয়েন্ট গুলো পড়বো। সর্বপ্রথম বিধিবদ্ধ, বিধিবদ্ধর ইংরেজি হচ্ছে কোডিফাইড করা হয়। আপনাকে বাংলায় লিখে দিতে পারে বিধিবদ্ধ হয় কত সালে সর্বপ্রথম, সিপিসি, বা কোডিফাইড হয় কত সালে। কোডিফাইড শব্দটা আবার বাংলা অক্ষরে দিতে পারে, বাংলা বর্ণে, ইংলিশ লেটারেও দিতে পারে। এই সালটা আপনাকে মনে রাখতে হবে, 1859 সালে। সর্বশেষ সংশোধন 2017। প্রণয়ন, বলবৎ, এগুলো দেখে নেবেন ডেট। এটা অবশ্যই ডেফিনেটলি পদ্ধতিগত আইন, কারণ আইনের নামের মধ্যে আছে প্রসিডিউরাল। প্রসিডিউর মানে প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল
অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ল বা পদ্ধতিগত আইন। মনে রাখবেন, মাত্র তিনটি বলতে পারবো, তিনটি আছে তত্ত্বগত আইন এবং বাকি চারটা পদ্ধতিগত আইন। তিনটির মধ্যে পেনাল কোড, এসআর অ্যাক্ট, পেনাল কোড, এসআর অ্যাক্ট এবং বার কাউন্সিল অর্ডার, এগুলো হচ্ছে মূল আইন এবং বাদবাকি চারটাই হচ্ছে পদ্ধতিগত আইন। আর কি কি আছে, কোথায় কি আছে, সব দেওয়া আছে। এরপরে দেওয়ানি আদালত আইন 1897, সরি 87 বা 87, এটা সংশোধন হয় 2021 সালে লাস্ট। এখানে গেজেট প্রকাশ হয় 19 জানুয়ারি 2021-এ। এই তথ্যটা জানা জরুরি। কত সালে এই আইনটা সংশোধন হয়? তাহলে সর্বশেষ সংশোধনের বিষয় আমরা দুইটা দেখছি। সিপিসি হয় 17 সালে, আর দেওয়ানি আদালত আইন হয় হচ্ছে 2021 সালে। আর বাদ বাকিগুলো যেগুলো পয়েন্ট আছে, পড়ে বুঝতে না পারলে মেসেজ করবেন, আমি পার্সোনালি সেটা বুঝিয়ে দেব। এখানে 4 নম্বর এমসিকিউ পড়বো। নিচের কোনটি প্রসিডিউরাল ল? এটা 2022 সালের প্রশ্ন। 2022 সালে 4-5টা প্রশ্ন ভুল ছিল। 1 নম্বরে বলছে লিমিটেশন অ্যাক্ট, এটা প্রসিডিউরাল ল। এসআর অ্যাক্ট, এটা প্রসিডিউরাল ল না। তারপর এভিডেন্স অ্যাক্ট, এটাও প্রসিডিউরাল ল। তারপরে সিভিল প্রসিডিউর, এটাও প্রসিডিউরাল ল। এখন এই প্রশ্নটা আসছে কোনটি প্রসিডিউরাল ল? তিনটি প্রসিডিউরাল ল। তাহলে এখানে যদি প্রশ্ন করতো কোনটি প্রসিডিউরাল ল নয়, এখানে যদি নয় লেখা থাকতো তাহলে আপনার উত্তর হতো এই খ, এসআর অ্যাক্ট। এটা তত্ত্বগত আইন তাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর ক, ক, গ, ঘ, এই তিনটাই হচ্ছে সঠিক উত্তর। আমি বলে দিচ্ছি সতর্কতা, যেখানে একাধিক অপশন সঠিক উত্তর, এমন প্রশ্নের উত্তর করা হতে বিরত থাকাই শ্রেয়। টাচই করা যাবে না, এই ধরনের প্রশ্নের উত্তরে টাচ করা যাবে না। টাচ করলে আপনার ভুল আসতে পারে, নেগেটিভ মার্কিং হতে পারে। অনেকে বলতে পারেন যে স্যার এটা ঘ উত্তর করলে কেমন হয়, এটার ঘ উত্তর করলে কেমন হয় সিপিসি, কারণ সিপিসি প্রসিডিউরাল, এটা তো ডিরেক্ট, এবং তামাদে আইন বা সাক্ষ্য আইন এগুলো নিয়ে কনফিউশন থাকতে পারে। তো বলবো আমার পরামর্শ উত্তর করবেন না এগুলো, মানে চান্স নেওয়ার দরকারই নেই। তবে হ্যাঁ, এই প্রশ্নটা যদি এইভাবে আসতো, নিচের কোন আইনটি প্রসিডিউরাল ল নয়, তাহলে আপনি এসআর এক দিতে পারতেন। আমি এই প্রশ্নকে কারেকশন করে এটা তৈরি করেছি। এরপরে চলে যাই ধারা 1। ধারা 1, এই আইনটার কার্যকর শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও না, বাংলাদেশের কোনো নির্দিষ্ট জেলার জন্য প্রযোজ্য। বলা হচ্ছে সমগ্র বাংলাদেশ, হোল বাংলাদেশ, পুরো বাংলাদেশ জুড়ে এটা কার্যকর। তারপর বলবৎ বা কার্যকর হয় সেটা এক ধারাতে আছে, উপরে পরিচিত অংশেও আছে। এবার সেকশন বা ধারা 2, ধারা 2 এর মধ্যে অনেকগুলো সাবসেকশন আমরা পাবো, সংজ্ঞাসমূহ বা ডেফিনেশন পাবো এর মধ্যে। এটাকে এক্সপ্লেনেশন বলা হচ্ছে না, ডেফিনেশনই বলা হচ্ছে। 2 নম্বর যে উপধারা, এটাতে আছে ডিক্রি। আমরা যদি পড়াশোনা করি তাহলে আইনে পড়াশোনা করেছে, আইনে এই যে সংজ্ঞাগুলো, এখান থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে, বিগত সালে প্রশ্ন চলে আসে সংজ্ঞা থেকে। প্রশ্ন আসুক আর না আসুক, এগুলো বোঝা জরুরি এই আইনটাকে বোঝার জন্য। ধারা 2 এর উপধারা 2, ডিক্রি এর সংজ্ঞা দেওয়া আছে। তো ডিক্রি বলতে, ডিক্রি মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যান adjudication which, so far as regards the court's expressing it, conclusively determines the rights of the parties. এতটুকুর যে অর্থ, সেটা যদি করতে যায়, তাহলে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত সিদ্ধান্ত যা পক্ষদের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় করে বা নির্ধারণ করে, তাই ডিক্রি। তো বাংলাতেও আসতে পারে ডিক্রির সংজ্ঞা, ইংরেজিতেও আসতে পারে, এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এরপরে বলছে আরজি নাকচ বা প্রত্যাখ্যান বা বাতিল, এগুলো ডিক্রি হিসাবে গণ্য হবে। তবে ত্রুটির জন্য যদি কোনো মামলা খারিজ হয়, সেই খারিজ আদেশটি কিন্তু ডিক্রি নয়, কারণ ডিক্রি এক জিনিস, আদেশ আরেক জিনিস। এখানে আদেশ বলতে আমরা যে আদেশের বিধি বা অর্ডার, সেই আদেশ না।
আদেশ বলতে আদালতের আদেশ। আদালত কোনো নির্দিষ্ট তারিখে যে সিদ্ধান্ত দিলেন সেটাকে আদেশ বলা হয়, এবং ফাইনালি যে সিদ্ধান্ত দেন আদেশ বা রায় দেন, রায়ের ভিত্তিতে ডিক্রি তৈরি হয়। আমরা একটু আগে ডিক্রি দেখেছি যে মামলার পরিণতি ডিক্রিতে এসে শেষ হয়। আর অন্তর্বর্তীকালীন প্রতিটা ডেটে এক একটা আদেশ দেওয়া হয়, সেটাকে বলা হয় আদালতের আদেশ। মানে এক একটা কার্য দিবসের এক একটা আদেশ হয়, সেটা আদেশ। আদেশ এটা আইনের আদেশ নয়। হ্যাঁ শিবলি ভাই, আপনি তো এখানে লাইনে ছিলেন, বলেন। জি, সাউন্ড হওয়াতে আমি আনমিউট করে দিয়েছিলাম, মিউট করে দিয়েছিলাম। বলেন আচ্ছা, আমি এখানে জানতে বলেন পারছিলাম যে বলেন। ত্রুটির জন্য খারিজ খারিজ আদেশ ডিক্রি নয়, এটা একটা কি কোনো মামলা উদাহরণ দেওয়া যাবে, মানে ত্রুটির কারণে খারিজ হয়েছে এমন আদেশ? ওই যে একটু আগে আমি বললাম যে সমন দিতে হবে, দীর্ঘদিন সমন জারি হচ্ছে না, বলা হলো তদবির নেন। তদবির বলতে স্টেপ নেন। কি স্টেপ? আবার সমন আপনি দেন, ফ্রেশ সমন দেন। আপনি ফ্রেশ সমন দিলেন না, মামলা খারিজ হয়ে গেল। অথবা মামলা সাক্ষীর জন্য পড়েছে, আপনি সাক্ষী দিচ্ছেন না, ডিলে করছেন, মামলা মামলা খারিজ করে দিল। এই জি। আদেশটা কি না? ডিক্রি না, কারণ মামলা তো শেষই হয়নি। মনে করেন গাছে আম আছে, আম পাকেনি। আম যদি না পাকে সেটাকে কাঁচা আম বলা হবে। বা একটা ডাব, সেটা পাকেনি, তো ডাব না পাকলে তো আর নারিকেল হয় না। ঠিক আছে, তো নারিকেলটাকে আমরা বলতে পারবো কি? ডিক্রি। আর ডাবটাকে বলতে পারবো কি? আদেশ। মানে মানে অপক্ক। আর ডিক্রিটা অবশ্যই পরিপক্ক একটা জিনিস। এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? এই আদেশ বলতে কিন্তু আদালতের আদেশ। এই যে আদেশ ও বিধির আদেশ না। আদেশ ও বিধি এটা আইন, কিন্তু আদেশ ডিক্রি এটা আদালতের একটা স্টেপ বা একটা পদক্ষেপ। ঠিক আছে, একটা সিদ্ধান্ত। 144 ধারায় প্রশ্ন নির্ধারণ, এটাও একটা ডিক্রির অংশ হিসেবে গণ্য হবে। আপিলযোগ্য আদেশ এর ক্ষেত্রে আপিল আদালতের রায়, সেটা অবশ্যই ডিক্রি নয়। এই কথাগুলো ইংলিশে আছে। যেমন এখানে বলা আছে সেকশন 144 বাট শ্যাল নট বি ইনক্লুড। এটা ডিক্রি নয়, কিন্তু কি কি ডিক্রি হিসেবে গণ্য হবে? এনি adjudication from which an appeal lies as an appeal from an order, any order of dismissal for default, এগুলো হচ্ছে ডিক্রি নয় মর্মে ইনক্লুড হবে। মানে এগুলো ডিক্রি নয়। এক্সপ্লেনেশন মধ্যে আছে যে ইট মে বি পার্টলি প্রিলিমিনারি অ্যান্ড পার্টলি ফাইনালি, অর্থাৎ একটা ডিক্রি সেটা আংশিক প্রাথমিক হতে পারে এবং আংশিক চূড়ান্ত হতে পারে। একটা ডিক্রি হলো ওই যে আমি উপরে যে ছকটা দেখালাম, ছকের শেষে 14 নম্বর যে ধাপ, সেখানে ডিক্রি হচ্ছে। সেই ডিক্রিটা কিন্তু প্রিলিমিনারি ডিক্রি বা প্রাথমিক ডিক্রি, এবং এই ডিক্রির ভিত্তিতে আলটিমেটলি পরে ফাইনাল ডিক্রি হবে। সেটাকে বলা হয় স্থায়ী ডিক্রি। একটা অস্থায়ী বা প্রাথমিক ডিক্রি এবং শেষে আবার আরেকটা স্থায়ী ডিক্রি। সেটা আপনারা যখন মামলা পরিচালনা করবেন তখন বুঝতে পারবেন কোর্টে গেলে। তো আপাতত ডিক্রি সম্পর্কে এতটুকু জেনে রাখলেই হবে। ইংলিশ বাংলা উভয়টা পড়বেন এখানে। ইংলিশ বাংলা ডিগ্রি নিয়ে আরো বিস্তারিত আছে বেয়ার একটা। মূল জিনিসটা আমি তুলে এনেছি। বিশেষ করে এই যে আন্ডারলাইন করা ইংলিশ অংশটুকু মিস দিবেন না। পরের বিষয় হচ্ছে ডিক্রিদার। যিনি ডিক্রির মালিক তিনি ডিক্রিদার, অর্থাৎ ডিক্রি হোল্ডার। মিনস এনি পার্সন ইন হোজ ফেভার এ ডিক্রি হ্যাজ বিন পাস্ট, অর্থাৎ যার পক্ষে বা যার অনুকূলে ডিক্রি দেওয়া হয়, অর্থাৎ যিনি মামলায় বিজয়ী হন। বাদী যদি মামলায় বিজয়ী হয় তিনি ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার। 7 নম্বর, সরকারি উকিল বা জিপি। সিভিল মামলার যিনি সরকারি উকিল, সরকার পক্ষে মামলা পরিচালনা করেন, তাকে বলা হয় জিপি। বিস্তারিত হচ্ছে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট প্লিডার। ভাইভাতে আমাকে এই প্রশ্নটা প্রথম করা হয়েছিল যে জিপি অর্থ কি, গভর্নমেন্ট প্লিডার। আপনার কোর্টের জিপির নাম বলেন। বললাম। পিপি অর্থ কি, পাবলিক প্রসিকিউটর। আপনার কোর্টের পিপির নাম কি? বললাম। তারপরে ভিপি মানে কি? ভিপি মানে হচ্ছে ভেস্টেড প্রপার্টি লয়ার। ভিপি অর্থ কি? এই যে অর্পিত যে সম্পত্তি সেগুলো। তো ভিপির নাম বলতে বললো, ভিপির নাম আমি বলতে পারলাম না। বললাম স্যার আমার সিনিয়র তো ক্রিমিনাল মামলা প্র্যাকটিস করেন, সিভিল মামলা খুব একটা প্র্যাকটিস করেন না, সিভিল কোর্টে খুব একটা যাওয়া হয় না, তাই ওনার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় নাই। খুব কৌশলে আমি ভিপির নামটা বলতে পারলাম না, এই এক্সকিউজ দিয়ে দিলাম। এই তিনটাই প্রশ্ন করেছিল, আর প্রশ্ন করেনি। আলহামদুলিল্লাহ।
অ্যাডভোকেট হয়ে গেছে এক চান্সে। তো এনি অফিসার অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট, মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি সরকারি উকিল জিপি এবং এই যে পাবলিক প্রসিকিউটর পিপি এনাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আসলে এনাদের বলেন। কাজটা কি ধরনের কাজ করে? পিপি কি কাজ করে আর জিপি কি কাজ করে? পিপি হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের পক্ষে, প্রসিকিউশন পক্ষে। আর জিপি হচ্ছে সরকার পক্ষে সিভিল মামলা পরিচালনা করে। যেমন জিপির কাজ স্পেসিফিক্যালি কোথায় হয়? যখন একটা মামলা বাদী হচ্ছে সরকার হয়, যখন জি একটা মামলার বাদী হচ্ছে সরকার হয়, তখন এই মামলাটা ফাইলিং করার দায়িত্ব জিপির উপরে আসে। আবার কোনো মামলায় যদি একটা ফাইলিং করা হয়, সেখানে বিবাদী যদি বাংলাদেশ হয়, ঠিক আছে, জি বিবাদীর নামে দেয়া হলো বাংলাদেশ সরকার বা বাংলাদেশ, তো সেই ক্ষেত্রেও ওই জিপি কে লিখিত জবাব দিতে হবে। যেমন আমার কাছে মামলা আছে, আমি বাদী পক্ষ, বিবাদী পক্ষ বাংলাদেশ সরকার, আমি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করেছি, আমার বাদী করেছে। তো এখানে জিপি সাহেব সই করে লিখিত জবাব দিয়েছেন। মানে সরকার অধিকার রক্ষা করাই হচ্ছে জিপির কাজ। বুঝতে পারছি। বাদী ঠিক আছে, সরকার হলে জিপি হবে, সরকারের জিপি হবে, আর বাদী বিবাদী হলে পিপি হবে। ওইটাও জিপি হবে, সিভিল মামলা জিপি। আর পিপিটা যখন আমি এরপরে সিআরপিসি পড়াবো, তখন পিপি সম্পর্কে আরো বিস্তারিত বলে দেব। পিপি হচ্ছে জি স্যার। পাবলিক প্রসিকিউটর, এটা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, আর এটা ক্রিমিনাল প্রসিডিউর পড়াচ্ছে না, সিভিল পড়াচ্ছে, তাই জিপি গভর্নমেন্ট প্লিডার, জি দুইজনে স্যার। অ্যাডভোকেট। ঠিক আছে, কাজের ক্ষেত্রে সিভিল আর ক্রিমিনাল, ক্রিমিনাল হলে পাবলিক প্রসিকিউটর পিপি, সিভিল হলে গভর্নমেন্ট প্লিডার বা জিপি, দুইটাই সরকারি, দুইটাই সরকারি বেতন পায়, কি পায়। ঠিক আছে। তো তো জিপি হচ্ছে পাবলিক কি প্রসিকিউটর, দেওয়ানি মামলার ক্ষেত্রে? হ্যাঁ দেওয়ানি, সিভিল মানেই দেওয়ানি। জি 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 স্যার। ঠিক আছে। ঠিক আছে। তারপর বিচারক বা জজ, বিচারক বা জজ সিভিল মামলার ক্ষেত্রে এখানে জজ বা ইংলিশে জাজ বলবো আমরা। যেমন সহকারী জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এনারা সিভিল কোর্টকে পরিচালনা করেন লোয়ার কোর্ট পর্যায়ে। এরপরে হাইকোর্টের জাস্টিস আছেন, তারপরে অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস আছেন। তাহলে জাজ মিনস দা, এই যে এই লাইনটা খুব মাথায় ঢুকিয়ে রেন, বারবার এই প্রশ্নটা আসে যে জাজ অর্থ কি? প্রিসাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট, কোন সিভিল কোর্টের যিনি প্রিসাইডিং অফিসার, তিনি হচ্ছেন জাজ। বাংলায় বললে কোন দেওয়ানি আদালতের প্রিসাইডিং অফিসার জাজ হিসাবে গণ্য। তাহলে এই যে প্রিসাইডিং, এই এখানে ইংলিশেই শব্দটা থাক না কেন বা বাংলা বর্ণে থাক না কেন, এটা মনে রাখবেন। এবং দেওয়ানি আদালতের হতে হবে, এই ফৌজদারি আদালত প্রিসাইডিং অফিসার কিন্তু জাজ না, সিভিল আদালতের। এরপরে রায় বা জাজমেন্ট, যেটাই রায় সেটাই জাজমেন্ট ইংরেজিতে, মিনস দা, এই লাইনটা মনে রাখেন যে স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ, তাহলে জাজ যে স্টেটমেন্ট বা বিবৃতি দিচ্ছেন অফ দ্য গ্রাউন্ডস অফ এ ডিক্রি অর অর্ডার, একটা অর্ডার বা ডিক্রির গ্রাউন্ড হিসেবে যে রায়টা দিচ্ছেন, সেটাই হচ্ছে কি? জাজমেন্ট বা রায়। বাংলা বললে ডিক্রি বা আদেশের যুক্তি হিসাবে প্রদত্ত বিচারকের বিবরণকে রায় বলে। তাহলে একটা যে আদেশ দেওয়া হলো, এই আদেশের বিরুদ্ধে ডিক্রি হবে, তো আদেশ বা ডিক্রির জন্য একটা তো যুক্তি লাগবে, একটা ফাইন্ডিংস লাগবে, কিসের ভিত্তিতে তিনি রাইট মানে আদেশটা দিলেন বা ডিক্রিটা হচ্ছে, সেটার যে যুক্তি, এই বিবরণটাই হচ্ছে জাজমেন্ট বা রায়। এই কারণে আমি এই রায়টা দিলাম। সিভিল মামলার ক্ষেত্রেও একই বক্তব্য, ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও রায় আছে, জাজমেন্ট আছে, একই বক্তব্য। কি কারণে উনি রায় দিলেন সেটা যুক্তি সহ কিছু বর্ণনা দিয়ে দেন, মানে ওনার জায়গা থেকে, মানে স্বচ্ছতা রাখার জন্য। মানে একটা অযৌক্তিক আমি সিদ্ধান্ত দিইনি, একটা যৌক্তিক সিদ্ধান্ত দিয়েছি, সেটার পক্ষে নিজের পক্ষে কিছু বক্তব্য বিচারক দিয়ে থাকেন, সেটাই হচ্ছে রায়, মানে তার সিদ্ধান্তের যৌক্তিকতা। দায়িক বা দেনদার, জাজমেন্ট ডেপ্টর, এখানে দেখেন ডিক্রি হোল্ডার মানে ডিক্রিদার,
এর বিপরীতে আছেন কে ডাইক বা দেনদার, মানে জাজমেন্ট ডেপ্টর, মানে একটা জাজমেন্ট বা রায়ের মাধ্যমে যাকে কি করা হয়, যার প্রতিকূলে বা যার বিরুদ্ধে ডিক্রি বা আদেশ দেওয়া হয়, বা যে যিনি মামলায় পরাজয় বরণ করেন, পরাজিত হন, তিনি হচ্ছেন ডেপ্টর। ডেপ্টর শব্দের অর্থ হচ্ছে ঋণী হয়ে যান। মানে এই ডিক্রি যদি টাকার ডিক্রি হয় 5 লক্ষ 10 লক্ষ টাকা, এটা এই দেনদার বা ডেপ্টরকে দিতে হবে। এই ডিক্রির মাধ্যমে উনি ঋণী হয়ে গেছেন তাই। তো জাজমেন্ট ডেপ্টর মিনস এনি পার্সন এগেইনস্ট হোম এ ডিক্রি হ্যাজ বিন পাস্ট। আগেরটা দেখেন, এখানে হোম ফেভার এ ডিক্রি হ্যাজ বিন পাস্ট, মানে ফেভারে বা প্রতিকূল অনুকূলে হয় বা এর পক্ষে হয়। আর এখানে বিপক্ষে, যার বিরুদ্ধে বা প্রতিকূলে বা বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়, এখানে এগাইনস্ট, যিনি মামলায় পরাজয়ী হন। তো যিনি মামলায় পরাজয়ী হন, এটা আমার ভাষা আপনাদের বোঝানোর জন্য আমি দিয়েছি, কিন্তু মূল বক্তব্য কিন্তু আগেই আছে। এটা ডিক্রি দেওয়া হয় যার বিরুদ্ধে বা প্রতিকূলে বা বিপক্ষে। আমরা অঙ্ক করেছি স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে। স্রোতের অনুকূলে মানে সহজ, স্রোতের সাথে ভেসে যাওয়া, তার লাভ হয়, তার মানে যার অনুকূলে ডিক্রি হয় তার লাভ হয়। আর যার প্রতিকূলে হয় তার কষ্ট হয়, মানে যে ডিক্রিটা হবে তার বিরুদ্ধে চলে যায়। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, অন্তর্বর্তীকালীন মুনাফা 12তে আছে। কত উপধারা আছে এটা দেখেন, হাইলাইট করা আছে, গাঢ় করা আছে আগে থেকেই। আপনাদের নোটেও আছে, কি করা আছে, শ্যাডো করা আছে অ্যাশ কালার দিয়ে। যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনাদেরকে তো আর কালার নোট পাঠায়নি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই আমি শ্যাডো করেছি এখানে। তার মানে এটা দ্বারা কি বুঝিয়েছি, আপনাকে সাবসেকশন বা উপধারাগুলোও মনে রাখার চেষ্টা করতে হবে। প্রশ্ন আসতে পারে মিন প্রফিট, এটা উচ্চারণ হবে মিন প্রফিট, এস এর উচ্চারণ হবে না, উচ্চারণ করার সম্ভাবনা অ্যাকচুয়ালি। তো মিন প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা, এটা কত উপধারায় আছে, 2-12। তাহলে 2 ব্র্যাকেটে 12 এইভাবে আসতে পারে। তাহলে মিন প্রফিট মিনস, মিন প্রফিট এটা বলতে কি বোঝাচ্ছে, অফ প্রপার্টি মিনস, মিন প্রফিট অফ প্রপার্টি, কোন সম্পত্তির অন্তর্বর্তীকালীন মুনাফা বলতে বোঝায়, কি বোঝায়, দোজ প্রফিটস, ওই মুনাফা বা ওই সকল মুনাফা, হুইজ দ্য পার্সন ইন রংফুল পজিশন। রংফুল পজিশন মানে অন্যায়ভাবে জোরপূর্বক কেউ যদি অন্যের সম্পত্তি দখলে থাকে, সেটাকে অ্যাডভার্স পজিশন বা রংফুল পজিশনে থাকে। আমার সম্পত্তির নামে জোর করে কবজা করে নিলাম, দখল করে নিলাম, তাহলে এটা একটা রংফুল পজিশন। মানে এটা আমি লফুলি আসেনি, জোর করে বা অন্যায়ভাবে এসেছি। বা একটা মামলার, এই মামলার মালিক, এই সম্পত্তির মালিককে সেটা নির্ধারিত হয়নি, আমি জোর করে দখল করে নিয়ে আছি। তো মামলায় যদি আমার বিরুদ্ধে ডিক্রি চলে যায়, তাহলে এটা আমার রংফুল পজিশন, মানে অন্যায়ভাবে আমি ছিলাম, এটা প্রমাণিত হবে। তখন আমাকে মিন প্রফিট দিতে হবে। এই মিন প্রফিটটা কি, সেটাই আমরা পড়ছি। wrongful position of such property actually received or might with ordinary diligence have received therefrom। তাহলে এখানে those profit which the person is wrongful possession, এই আন্ডারলাইন করা অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তারপরের together with interest on such profits but shall not include profits due to improvements made by the person in wrongful possession। এটার অর্থ হচ্ছে, আমি যদি অন্যের সম্পত্তি জোর করে ভোগ দখল করি, মনে করেন যে আমার একটা প্রতিবেশীর আম বাগান আছে, আমের সিজন, আমাদের রাজশাহীর আম বিখ্যাত, আমের কিন্তু বিষয়টা মাথায় আসলো, বাইরে বের হলেই রাস্তায় আমের দোকান। একটা আম বাগান আমি মনে করেন দখল করে নিলাম, 5 বিঘার একটা বড় আম বাগান। এখন এখান থেকে আমি অনেক টাকার আম পেলাম, আমের কুড়ি আসছে, তার দখলে ছিল। আমি যখন একটু বড় হতে শুরু করেছে, তখন আমি তাকে খেদিয়ে দিয়েছি, কারণ আমার বাহুবল আছে, আমার প্রভাব প্রতিপত্তি আছে। সে দুর্বল, আমি ভূমিদস্যু টাইপের মানুষ, আমি নিজেকে খারাপ বলছি, উদাহরণ দিতে সুবিধা হয়। ওই রহিম করিমের নাম নিয়ে তাকে আর খারাপ বলছি না। তাহলে রহিম করিম নামের কেউ যদি আমার নামে মানহানির মামলা করে, আমি বিপদে পড়ে যাব। তাই নিজেকেই আমি এই জায়গায় বসাচ্ছি উদাহরণে। তো মনে করেন আমি জোর করে দখল করলাম একজন ব্যক্তির 5 বিঘার একটা আম বাগান, করে আমি এখান থেকে 5 লাখ টাকার আম বিক্রয় করলাম এই সিজনে। এই 5 লাখ টাকার যে আম বিক্রয় করলাম, এটা তো আমার সম্পত্তি না, অন্যের সম্পত্তি দখল করলাম আর আরামে 5 লাখ টাকার আম পেয়ে গেলাম, কিছু খাওয়াও হলো। তো
এই যে 5 লাখ টাকার আম, এই 5 লাখ টাকাটাকে বলা হচ্ছে মিন প্রফিট। তার মানে কি, বাংলাটা পড়ি, বেআইনি ভাবে স্থাবর সম্পত্তি, অবশ্যই স্থাবর সম্পত্তি হতে হবে, দখল করে লাভ করলে, কি লাভ করলাম, ওই যে আমি আম বাগান দখল করে নিয়ে আম বিক্রয় করে 5 লাখ টাকা লাভ করেছি, তা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসাবে গণ্য হবে। এই যে অন্যের সম্পত্তি জোর করে দখল করে আমার যে লাভ হলো, এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। অন্তর্বর্তীকালীন বলতে যতদিন আমি দখলে থাকবো ততদিন। তবে দখল করে উন্নয়ন বা নির্মাণ করে লাভ করলে তা অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। অন্তর্বর্তীকালীন মুনাফায় সুদ অন্তর্ভুক্ত থাকবে। এবার আমি বলি, মনে করেন একটা ফাঁকা জমি পড়ে আছে, কিচ্ছু করছে না। যেমন আমি যে ফ্ল্যাটে আছি, এই ফ্ল্যাটের মানে সামনেই পূর্ব পাশে আরেকটা ফাঁকা জায়গা আছে, কিচ্ছু নাই। এখন ওই জায়গাটা যদি আমি জোর করে দখল করে নিই, নিয়ে সেখানে আমি একটা বিল্ডিং তুললাম, তাহলে বিল্ডিং তুলতে তো আমার খরচ হলো, তার মানে এটা ডেভেলপমেন্ট বা উন্নয়ন করলাম আমি। একটা প্রপার্টি একেবারে ফাঁকা পড়ে আছে, আমি সেখানে একটা বিল্ডিং তুলে দখল করে নিলাম, তাহলে বিল্ডিং তুলতে আমার টাকা খরচ করা হলো। এবং বিল্ডিং থেকে যদি আমি ঘর ভাড়া পাই, তাহলে এটা মেইন প্রফিট না, কারণ সেখানে আমাকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে। আমি যদি অন্য সম্পত্তি ইনভেস্টমেন্ট করছি, কিন্তু এই যে মুনাফা, এটা আমার এমনি এমনি আসছে না, মানে অটোমেটিক আসছে না। আম বাগান থেকে যেমন অটোমেটিক চলে আসলো আম, এখানে কিন্তু আমের গাছটা তৈরি করাই ছিল, আর এখানে বাড়িটা তৈরি করা নেই, আমাকে তৈরি করতে হচ্ছে, তাই এটা মেইন প্রফিট হবে না। অপরভাবে যদি বলি, মনে করেন যে একটা বাড়ি আমি দখল করে নিলাম, একটা বিল্ডিং আছে 2 তলা, একটা বাড়ি আছে, আমার বাড়ির পুরো পাশে আরেকটা, ওই ফাঁকার পাশে আরেকটা 2 তলা বাড়ি আছে, ওই বাড়িটা ডুপ্লেক্স বাড়িটা মনে করেন আমি দখল করে নিলাম, নিয়ে সেখানে আমি থাকছি বা সেখানে ভাড়া দিচ্ছি আমি। তো সেখান থেকে যে আমার লাভ হবে সেটা কিন্তু আবার মেইন প্রফিট হবে, কারণ বাড়িটা আমি তৈরি করিনি, আগে থেকেই তৈরি করা ছিল, মানে প্রকৃত মালিকের সেটা। আশা করি বুঝতে পেরেছেন, জোর করে দখল করে অটোমেটিক যে লাভটা পাওয়া যাবে সেটা মেইন প্রফিট, কিছু না করে যে লাভটা পাবো সেটা মেইন প্রফিট, আর যদি কিছু করি, ডেভেলপমেন্ট করি, সেখান থেকে লাভ আসলে সেটা প্রফিট হবে না। মেইন প্রফিট যেটা আসবে, 5 লাখ টাকা মনে করেন মেইন প্রফিট আমি আম বিক্রয় করে পেলাম, এইটা আমি, মামলা চলতে চলতে 10 বছর চললো, এবং 10 বছরে আমি 10 বার 5 লাখ টাকা করে পেলাম, তাহলে 50 লাখ টাকার আমার আম পেয়েছি। এবং 50 লাখ টাকা যদি ব্যাংকে থাকতো, তাহলে প্রথমে 5 লাখ 1 বছরের জন্য থাকলো, দ্বিতীয় বছরে 10 লাখ আরো 1 বছরের জন্য। এইভাবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট যেটা পাওয়া যেত, সেই ব্যাংকিং ইন্টারেস্টটাও কিন্তু যুক্ত হবে এই মিন প্রফিটের সাথে। এবার প্রশ্ন এসেছিল অন্তর্বর্তীকালীন মুনাফা বিষয়ে, এবং এই যে সুদের বিষয়টা ছিল এই অপশনের মধ্যে। আমরা দেখব প্রশ্নটা যদি সময় হয়, আজকে মেবি 35 ধারা পর্যন্ত যাওয়ার সুযোগ হবে না, কারণ আমি ছক অংশে অনেক ডিসকাশন করেছি। নেক্সট ক্লাসে কভার করে দেবো, নো প্রবলেম। 13, অস্থাবর সম্পত্তি ফসল সহ মুভেবল প্রপার্টি ইনক্লুডস গ্রোয়িং ক্রপ। তাহলে মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি বলতে কি বোঝায়, যে ফসল যেটা এখনো গ্রোয়িং ক্রপস, মানে যে বাড়ন্ত ফসল, সেটাকেও কি বলা হবে, মুভেবল প্রপার্টি বলা হবে। ঠিক আছে, ফসলকে কি বলে, যেমন একটা গাছ, গাছ হচ্ছে স্থাবর সম্পত্তি, কিন্তু ফসলটাকে অস্থাবর সম্পত্তি বলা হবে। আমার জমিতে ধান আছে, আমার জমিতে পটল আছে, আমার জমিতে বেগুন আছে, সেগুলো কিন্তু মুভেবল প্রপার্টি, কারণ ছেড়ে নিলেই সেটা কি হয়ে যাবে, তুলে নেওয়া যাবে। বলতে পারেন এটা তো গাছ, জমির সাথে অ্যাটাচ করা আছে, তবুও এটা যেহেতু বৃক্ষ হলে সেটা কি একটা মজবুত একটা জিনিস, সহজে সেটা অ্যাটাচ, মানে ডিটাচ করা যায় না, বিচ্ছিন্ন করা যায় না, ভূমি থেকে কাটতে হবে, সময় সাপেক্ষ বিষয়। কিন্তু একটা ফসল, একটা মনে করেন যে পটল খুব সহজেই তুলে নেওয়া যাবে, একটা বেগুন খুব সহজেই তুলে নেওয়া যাবে, একটা আলু খুব সহজেই তুলে নেওয়া যাবে, একটা টমেটো গাছ থেকে খুব সহজেই পেড়ে নেওয়া যাবে। তাই এগুলো মুভেবল প্রপার্টির অংশ হবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয়। বৃক্ষ বা গাছ হলে সেইটা কি স্থাবর সম্পত্তি, মাটির সাথে লেগে আছে, এটাও মাটির সাথে লেগে আছে, কিন্তু ফসল, তাই এটা কি মুভেবল প্রপার্টি। একটু কিন্তু খটকা লাগছে আপনাদের, কনফিউশন দূর করে দিলাম। আদেশ বা ডিক্রি, যেটা আদেশ সেটা কিন্তু ডিক্রি নয়, অর্ডার। তাহলে আদেশ, আদেশ এবং ডিক্রির মধ্যে পার্থক্য আছে, এর আগে যেমন বলে দিলাম যে মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে আদেশ। ডাব দিয়ে উদাহরণ দিলাম, গ্রিন কোকোনাট,
ডাব হচ্ছে আদেশ, আগে পাবো। আর ডিক্রি হচ্ছে শেষে, যখন ডাবটা পেকে ঝুনো নারিকেল হবে তখন সেটাকে কোকোনাট বলা হবে বা নারিকেল বলা হবে, পেকে গেলে। মানে ডিক্রি লাস্টে হয়, ফাইনাল ডিসিশন অফ দ্য কোর্ট। তো অর্ডার মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন, এটাও ফর্মাল এক্সপ্রেশন, ওটাও ফর্মাল। কেন? কোর্ট তো একটা ফর্মাল ম্যাটার, ইনফর্মাল তো ম্যাটার না এখানে। অফ এনি ডিসিশন অফ এ সিভিল কোর্ট হুইচ ইজ নট এ ডিক্রি, যেটা ডিক্রি নয়, এই ধরনের আনুষ্ঠানিক যে আদেশ আদালতের, সেটাই কি ডিক্রি, সরি আদেশ। যদি ডিক্রি বোঝেন তাহলে আদেশ কি এটা বোঝাটা সুবিধা, অসুবিধার কিছু নয়। এরপরে সর্বশেষ যে আমরা পড়ব, উকিল বা প্লিডার। আমি একজন প্লিডার, আমি সিভিল মামলা করি, আমি একজন প্লিডার। তো যখন ক্রিমিনাল মামলা করব তখন আমি প্লিডার না, অ্যাকচুয়ালি স্পেশালি আপনারা যারা সিভিল মামলা করেন তাদেরকে প্লিডার বলা হয়। প্লিডার মিনস এনি পার্সন এন্টাইটেল টু অ্যাপিয়ার অ্যান্ড প্লিড ফর অ্যানাদার ইন কোর্ট। এখানে দেখেন এনি পার্সন মানে যে কোনো ব্যক্তি, এন্টাইটেলড, এন্টাইটেলড বলতে তাকে পারমিশন দেওয়া হয়েছে বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। যেমন আমি লাইসেন্স পেয়েছি অ্যাডভোকেটের, এটার মাধ্যমে যদি সিভিল মামলায় আহ, পরিচালনা করি তখন আমি প্লিডার। তাহলে এনি পার্সন যারা যারা লাইসেন্স পেয়েছে, এন্টাইটেল, এখানে এন্টাইটেল বলতে এখানে এনরোলড বা লাইসেন্স পেয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, বা ক্ষমতা প্রাপ্ত। টু অ্যাপিয়ার মানে উপস্থিত হতে, অ্যান্ড প্লিড, প্লিড বলতে এখানে শুনানি করা, প্লিড বলতে এখানে শুনানি করা বা মামলা পরিচালনা করা। ফর অ্যানাদার, ফর অ্যানাদার মানে অন্যের পক্ষে। আমরা অ্যাডভোকেট তো নিজের পক্ষে মামলা পরিচালনা করিনি, আমাদের মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করি। ইন কোর্ট মানে আদালতে। আশা করি বুঝতে পেরেছেন। এটার বাংলা কেন দিইনি, ইংলিশটাই ভালো বোঝা যায়, বাংলা করতে গেলে আরো নোট বড় হয়ে যাবে, দুর্বোধ্য হয়ে যাবে। বাংলা ইংলিশ যেহেতু সহজ আছে, আর ক্লাসে তো বুঝিয়ে দিচ্ছি, তারপরে বাংলা দেখতে ইচ্ছে হলে বেয়ার একটু দেখে নেন। 2-15 উপবিধি, সরি উপধারা। আর ক্লাস হবে 14 মিনিটের মতন। ধারা 9, সাধারণ এখতিয়ার। এখতিয়ারের ইংলিশ কি বললাম এর আগে, কে বলবেন? দ্রুত আসেন। এখতিয়ারের ইংরেজি কি? হ্যাঁ শিবলি ভাই বলেন। জুরিসডিকশন। জুরিসডিকশন বা পাওয়ার বা ক্ষমতা। তাহলে জেনারেল জুরিসডিকশন 9 ধারায়। যদি প্রশ্ন আসে এমসিকিউ প্রশ্ন, সিপিসির কত ধারায় জেনারেল জুরিসডিকশন আছে বা সাধারণ এখতিয়ার আছে? 9 ধারায়। সাধারণ এখতিয়ারটা কি? নিষেধ না থাকলে, মানে কোনো আইনে বলে দেওয়া আছে এই বিষয়ে মামলা নেওয়া যাবে না, সেই ছাড়া সাধারণত সম্পত্তি মানে প্রপার্টি, অফিস মানে কোনো এক অফিস বিষয়ে, তারপরে পদ বা ধর্মীয় কার্য, উৎসব সহ সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বিচার করে। বিচার কে করে? দেওয়ানি আদালত। এখানে দেওয়ানি আদালত যেহেতু জায়গা নাই, এক লাইনে শেষ করতে চেয়েছি, তাই বিচার করে দেওয়ানি আদালতই তো বিচার করবে দেওয়ানি মোকদ্দমার। আর যেহেতু সিপিসি পড়ছি আর আলাদাভাবে আমি বলিনি দেওয়ানি আদালত। তাহলে 9 ধারায় দেওয়ানি আদালতের সাধারণ সাধারণ এখতিয়ার আছে। কি সেটা? নিষেধ না থাকলে সকল প্রকার দেওয়ানি মামলা করবে, দ্যাটস অল। এরপরে আমরা চলে যাব 10। 10-এ বলা হচ্ছে একই পক্ষ দ্বয়ের মধ্যে, দ্বয় মানে দুই, একই দুইজন পক্ষের মধ্যে একই বিষয়ে মানে একটা সম্পত্তি নিয়েই একই পক্ষের মধ্যে মোকদ্দমা স্থগিত রাখা, একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়ে মোকদ্দমা স্থগিত রাখা, এইটাকে বলা হয় রেস সাবজুডিস। ল্যাটিন ভাষায় বলে রেস সাবজুডিস। এই রেস সাবজুডিস 10 ধারার কোথাও ব্যবহার করাই হয়নি শব্দটা, কিন্তু রেস সাবজুডিসের যে প্রিন্সিপাল, এটার উপর ভিত্তি করেই 10 ধারাটা তৈরি হয়েছে। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে রেস সাবজুডিস সিপিসির কত ধারায় প্রতিফলিত হয়েছে? 10 ধারায়। হ্যাঁ ভাই বলেন, আপনি লাইনেই থাকবেন আর বে লাইনে যাবেন না। বলেন শিবলি ভাই। হচ্ছে তো তাই মাঝে মধ্যে ইউজ করতে হচ্ছে। না এখানে বলেন। জানতে চাচ্ছেন যে রেস সাবজেক্ট কি তাহলে কেস ল থেকে এসছে না, এটা কি তাহলে যেহেতু এতে নেই আইনে? নো 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 নো, কেস ল থেকে আসেন, এটা একটা প্রিন্সিপাল। আপনি কি জুরিসপ্রুডেন্স পড়েছেন যখন লয়ে পড়াশোনা করেছেন? যখন জি আপনি পড়েছিলাম। ল এর জন্য পড়াশোনা, জুরিসপ্রুডেন্স পড়েছেন? জুরিসপ্রুডেন্স কি কেস ল থেকে এসেছে? জুরিসপ্রুডেন্স হচ্ছে অরিজিন, জুরিসপ্রুডেন্স হচ্ছে অরিজিন।
আর এইখানে এটা হচ্ছে রেস সাবজুডিস হচ্ছে, এটা হচ্ছে একটা কি প্রিন্সিপাল, মানে একটা নীতি। এই নীতি থেকেই তো আইন তৈরি হয়েছে, মানে আইনেরও এটা বাপ দাদা, পেছনের জিনিস। বুঝতে পেরেছেন? অরিজিন এখান থেকে তৈরি হয়েছে আইন। আইনের পরে তো কেস ল তো পরের বিষয়, কেস ল তো হচ্ছে আউটপুট, পরের দিকে আসছে। ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জি। মনে করেন একটা ঘটনা ঘটলো, এই ঘটনা থেকে উৎসাহিত হয়ে আইন তৈরি হলো, তাহলে ঘটনাটা হচ্ছে প্রিন্সিপাল, আইন তৈরি হলো, এটা ল। তারপরে আদালতে মামলা হলো, রায় হলো, রায়টা হচ্ছে কেস ল। তাহলে আইন তৈরির বেসিক তিনটা জায়গা, একটা মূল ঘটনা থেকে যেগুলো প্রিন্সিপাল তৈরি হয়, আগে রাজা বাদশারা করেছে। তারপরে 2 নম্বরে এসে আইন কোডিফাইড হয়েছে, কোডিফাইড আইনের মাধ্যমে বিচার করতে যে যে রায়টা হয়েছে সেটা হচ্ছে কেস ল। কেস লাস্ট মানে লেটেস্ট ভার্সন অফ এ ল। আর প্রিন্সিপাল বা এই জিনিসগুলো হচ্ছে প্রিভিয়াস ভার্সন বা অরিজিন, এখান থেকে এগুলো হচ্ছে আইনের উৎস। তাহলে এই প্রিন্সিপাল থেকে কিন্তু 10 ধারা প্রতিফলিত হয়েছে। আচ্ছা, কোনো কারণে একটু অন্যদিকে চলে গেছে, আচ্ছা এবার ঠিক হয়েছে। এরপরে আসি, 10 ধারায় স্টে অফ শুট শব্দটি শিরোনামে একবার ব্যবহৃত হয়েছে। তাহলে 10 ধারা শিরোনাম কি? 10 ধারার শিরোনাম হচ্ছে স্টে অফ শুট বা মোকদ্দমা স্থগিতকরণ, একবার লেখা হয়েছে। হলেও মানে এটা একবার ব্যবহার করা হলেও রেস সাবজুডিস শব্দটি একবার ব্যবহার করা হয়নি। আমি এই লাইনটা কেন দিলাম? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন হয় কোথায় জুডিশিয়ারির, মানে সহকারী জজ পরীক্ষায়। যেমন একটু আমি জাম্প করি, 11 ধারায় বিগত সালে একটি প্রশ্ন এসেছে, 11 ধারায় রেস সাবজুডিস টার্মটি শুধুমাত্র শিরোনামে একবার ব্যবহৃত হয়েছে। প্রশ্ন এসেছে যে 11 ধারায় রেস জুডিকাটা শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে। এটা কোনো প্রশ্ন হলো? কেউ গুনতে গিয়েছে কতবার ব্যবহার করা হয়েছে? কয়জন গুনতে যাবে বলেন? রেস সাবজুডিস কি জিনিস, এটার বক্তব্য কি, এটা সম্পর্কে প্রশ্ন আসবে। কত ধারায় এটা আছে, এত ধারায় কয়বার ব্যবহার করা হয়েছে? এটা এটা আমার কাছে খুবই ইরিলিভেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো করা মানে আপনাকে পেড়া দেওয়া। অনেকটা কিসের মতন, কোরআন শরীফ যারা মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ, যারা অন্ধ মানে শুনে শুনে হাফেজ হয় তাদেরকে আবার কানা হাফেজ বলে। আর একটা কানা হাফেজ আছে যারা অর্থ না বুঝে শুধু মুখস্থ করে, এই অর্থে ব্যবহার করা হয়। তো যারা হাফেজ হন অল্প বয়সে শুধু মুখস্থই করে যান, তা আইন এখন মুখস্থ না করলে পাশ করা বিপদ। 11 ধারায় রেস জুডিকাটা কয়বার ব্যবহার করা হয়েছে, এই প্রশ্নটা করা হয়েছে বিগত সালে। আপনাদের বিশ্বাস যদি না হয় আমি এখনই সেখানে চলে যাব। এই দেখেন 13 নম্বর প্রশ্ন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 11 ধারায় রেস জুডিকাটা কতবার ব্যবহৃত হয়েছে? জুডিশিয়ারির 19 সালের প্রশ্ন। এটা এটা মানে কি ধরনের প্রশ্ন বলেন? তাহলে এখানে উত্তর হবে, এখানে উত্তরটা ভুল করে তো দিইনি আমি। উত্তরটা হবে একবার, খ হবে উত্তর। উপরে তো আপনাদের দেখিয়ে দিলাম। তো এই ধরনের প্রশ্ন আসবে, অতএব সাবধান, খুব ডিটেলে পড়তে হবে। তবে আমার নোটে কি করা আছে, শ্যাডো করা আছে। যে অংশগুলো শ্যাডো করা আছে মানে এই শ্যাডো করার কারণে আপনার কি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। শ্যাডো করা কোনগুলো আছে, বিগত সালের যেগুলো প্রশ্ন আসছে সেখানে শ্যাডো করা আছে, আর গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু শ্যাডো করা আছে। আচ্ছা 10 ধারায় আবার ফেরত যাই। এরপরে একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচার কার্য নিষিদ্ধ, এটাই হচ্ছে 10 ধারার মূল বক্তব্য, যেটা কি করা আছে, শ্যাডো করা আছে। একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচার্য বিচার কার্য নিষিদ্ধ। মনে করেন যে আমি বাদী হয়ে, আমি অ্যাডভোকেট না, একজন সাধারণ মানুষ, আমি বাদী হয়ে আমার প্রতিবেশীর নামে কি করলাম, একটা মামলা করে দিলাম। মনে করেন প্রতিবেশীর নাম হচ্ছে রানা, আমি রানার নামে মামলা করে দিলাম, শহীদুল বাদী, রানা বিবাদী। ওকে, এরপরে এই মামলায় আমি জিতে গেলাম,
সরি, এই মামলা মনে করেন চলমান আছে, এই মামলা এখনো আদেশ হয়নি। এখন এই মামলা চলাকালীন আমি আরেকটা মামলা করতে চাচ্ছি, এই সেম সেম প্রপার্টিকে কেন্দ্র করে আবার আরেকটা মামলা করলাম। তখন এই মামলাটা 10 ধারা অনুসারে পরের মামলাটা স্থগিত হয়ে যাবে। অথবা যদি বাদী আরেকটা মামলা করতে যাই সেম মামলাকে কেন্দ্র করে, সেম জুরিসডিকশনকে কেন্দ্র করে, মানে সেম কোর্টে এবং সেম প্রপার্টি, তাহলেও সেটা কি রেস জুডিকাটা দোষে বাড়িত হতে পারে, যদি অপরপক্ষ সেটা বাধা দিয়ে বোঝাতে সক্ষম হয়। এই হচ্ছে বিষয়। কেন এটা করা হচ্ছে? যেমন আজকে ফুটবল খেলা হলো আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে। একটা ফুটবল মাঠের মধ্যে থাকবে না দুইটা থাকবে? আশেপাশে অনেকগুলো থাকবে, কিন্তু ফুটবল থাকবে একটা, একটা নিয়ে তো খেলবে। দুইটা ফুটবল নিয়ে তো আর মাঠের মধ্যে খেলা হয় না। রিজার্ভে থাকতে পারে আরো 5-10টা, কিন্তু মাঠের মধ্যে গড়বে একটা ফুটবল। তো একটা ফুটবল মাঠের মধ্যে খেলছে, সেটা যদি বাইরে চলে যায় আরেকটা হয়তো বা দিয়ে দিচ্ছে একটু দূরে চলে গেলে। কারণ কোনো কারণে এপার থেকে একটা দিল, ওই পার থেকে একটা দিল, দুইটা গেলে একটা তো বাইরে চলে যাবে। মানে সেটাকে কি করা হবে, স্থগিত করা হবে এবং আরেকটা দিয়ে খেলা হবে। দুইটা ফুটবল একসাথে যদি মাঠের মধ্যে নামানো হয়, খেলা হবে? সেটা তো খেলা হবে না, ইনভ্যালিড একটা পজিশন হয়ে যাবে। দুইটা ফুটবল দুইজন দুই দিক নিয়ে চলে যাবে, সমস্যা। তাহলে একটা বাইরে রেখে দিতে হবে, তার মানে স্থগিত, ওটা থামিয়ে রাখতে হবে। যে এই যেটা মাঠের মধ্যে আছে সেটা যদি দূরে যায় সেটা হয়তো বা নামিয়ে দিবে। এই হচ্ছে বিষয়, স্থগিত করে দেওয়া। আশা করি এই ফুটবলের উদাহরণ দিয়ে রেস সাবজুডিস বিষয়টা বুঝতে পেরেছেন। এটা তো আসলে দরকারও নেই, একটা বিষয়ে একটা মামলা হবে, দুইটা মামলা কেন হবে? পূর্বের মোকদ্দমা যদি বাংলাদেশে স্থগিত করা হয়, বিদেশে স্থগিত নয়। এটার অর্থ কি? আগের যে মোকদ্দমা সেটা যদি বাংলাদেশে স্থগিত করা হয়, বিদেশে স্থগিত নয়, মানে একই বিষয়ে বিদেশে মামলা হতে পারে, সেটা ভিন্ন জিনিস। রেস সাবজুডিস মানে, আমি উপরের লাইনটা আবার পড়ি। পূর্বের মোকদ্দমা বাংলাদেশে, যদি বাংলাদেশে আগের মোকদ্দমাটা হয়ে থাকে তাহলে সেইটা পরের মোকদ্দমাটা স্থগিত হয়ে যাবে। কিন্তু আগের মোকদ্দমাটা মনে করেন 2015 সালে একটা মামলা হয়েছে, সেটা বাংলাদেশে হয়েছে। 2016 সালে আরেকটা মামলা করা হচ্ছে, 16 সালেরটা স্থগিত হয়ে যাবে, মানে পরেরটা। আগের মামলাটা বিদেশে করা হয়েছে, মনে করেন ইন্ডিয়াতে করা হয়েছে, আগের মামলাটা 2015 সালে ইন্ডিয়াতে করা হয়েছে, 2017 সালে এসে আবার বাংলাদেশে সেম বিষয়ে আরেকটা মামলা করা হচ্ছে ওই বাদী বিবাদীর মধ্যে। তাহলে এই মামলাটার স্থগিত হবে না, কারণ দেশ ভিন্ন তাই। রেস সাবজুডিস শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার রেস অর্থ বিষয়, রেস মানে বিষয়, ইংলিশে হবে সাবজেক্ট, এবং সাবজুডিস অর্থ বিচারাধীন। তাহলে রেস সাবজুডিস এর আক্ষরিক অর্থে বিচারাধীন কোনো বিষয়। তাহলে রেস সাবজুডিস বলতে বিচারাধীন কোনো বিষয়, যেটা চলছে, যেটা চলমান আছে, সেটা বিষয়ে আরেকটা নতুন মামলার কি দরকার? দরকারই নাই। যখন একই এখতিয়ারভুক্ত দুইটি বা একই আদালতে একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকে, তখন সেই বিরোধীয় বিষয়কে সাবজুডিস বলে। এই সেম পয়েন্ট বা এই সেম আলোচনা কোথায় আছে? আমার রিটেন নোটেও আছে। তো রেস সাবজুডিস কাকে বলে? উত্তর দিয়ে দিলাম। রেস সাবজুডিস নীতি প্রয়োগের ক্ষেত্রে যে যে শর্ত পূরণ করা আবশ্যক বা নিম্নরূপ। প্রথম একটা মামলা করলো, পরে আরেকজন একটা মামলা করছে, তখন পরের মামলাটা স্থগিত করার জন্য বা স্টে করার জন্য কি কি উপাদান থাকা দরকার বা কি কি শর্ত পূরণ করতে হবে? এই যে 8টা শর্ত দিয়েছে, এই 8টা শর্ত পূরণ হলেই সেটা রেস সাবজুডিসের জন্য কি হবে? শর্ত পূরণ হবে এবং স্থগিত হয়ে যাবে। দুইটি বিচারাধীন মামলা থাকতে হবে, মামলা দুইটি বিচারাধীন হতে হবে, মানে নিষ্পত্তি হওয়া যাবে না। একটা খারিজ হয়ে গেছে তাহলে কিন্তু সেটা নিষ্পত্তি হয়ে গেছে। খারিজ মানেও কিন্তু নিষ্পত্তি, ডিক্রি হয়ে গেলেও নিষ্পত্তি। কিন্তু মামলাটা চলছে, চলমান আছে, এখনো ডিসিশন নেওয়া হয়নি, মামলা বিচারাধীন আছে, এবং পরের মামলাটা আবার করা হচ্ছে। তাহলে দুইটা বিচারাধীন মামলা হয়ে গেল, পরেরটা স্থগিত হবে। উভয় মামলার বিচার্য বিষয় একই হতে হবে। মনে করেন এটাও একটা পুকুর নিয়ে, ওইটাও ওই একই পুকুর নিয়ে মামলা, বা এটা একটা বাড়ি নিয়ে, ওইটাও একটা বাড়ি নিয়ে মামলা, এটা এই জমি নিয়ে, ওইটাও ওই জমি নিয়ে মামলা। তাহলে দ্বিতীয় মামলাটা স্থগিত হবে, কারণ দরকার নাই তো। কেন দরকার নাই? কারণ প্রথম মামলা একজনের পক্ষে আদেশ হলো, দ্বিতীয় মামলা যদি আরেকজনের পক্ষে আদেশ হয় একই কোর্টে, তাহলে এক কোর্ট একই সম্পত্তি কিভাবে দুইজনকে দিবে? প্রবলেম না? অনেক সময় দেখেছি যে সন্তান কার,
এটা নিয়ে সমস্যা হয়। একটা সন্তান মা দুইটা দাবি করে, এই বলে এটা আমার সন্তান, এই বলে আমার সন্তান। পুরাতন বাংলা সিনেমায় দেখেছি এরকম। একটা সন্তান দুইজনকে কিভাবে দিবে রাজা, তখন রাজা বলে যে সন্তানকে ভাগ করে দাও কেটে। তখন যে প্রকৃত মা সে বলে না আমার সন্তানকে কাটার দরকার নেই। আর যে প্রকৃত মা না সে বলে কি না আমাকে কেটে দেন। তখন রাজা বোঝে যায় প্রকৃত মাকে। তো দুইটা মামলা যদি বিচার করা হয় দুই দিকে সিদ্ধান্ত যেতে পারে, জটিলতা তৈরি হতে পারে। আদালতের সিদ্ধান্ত কি হতে পারে, প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এইটা এড়ানোর জন্য এটা করা হয়। উভয় মামলার পক্ষদ্বয় একই এবং একই সত্যের অধীন মামলা দায়েরকারী হতে হবে। মনে করেন আমি মামলা করেছি, বা ধরে নিই আমার বাবা মামলা করেছে, বাবার পরে যদি আমি মামলা করি, তো বাবা মামলা করা আমি মামলা করা, যদি এটা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হয় তাহলে একই হবে। আমার পর আমার সন্তান মামলা করলেও একই হবে। তার মানে উত্তরাধিকার সূত্রে সত্য যেহেতু বর্তায়, সম্পত্তি পাস করে, সেহেতু দাদা মামলা করেছে, বাবা মামলা করেছে, বা আমি মামলা করছি, একই বিষয়। বা এই প্রপার্টিটা আমি কারো কাছে বিক্রয় করে দিয়ে তারা শর্ত হয়ে গেছে, বা জিম্মাদার ছিল